আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ভার্সিটি কোর রিটেন স্পেশালের ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার মানে হচ্ছে স্থির তড়িৎ আমাদের যে চ্যাপ্টারটা ছিল বা ইলেকট্রোস্ট্যাটিক্স সেটা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো যেহেতু রিটেন স্পেশাল, চলো আমরা শুরুতে একটু অ্যানালাইসিস দেখে নিই, তারপর রিটেন ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করি। আমাদের চার্জ তড়িতের মূল ধারণা এখান থেকে রিটেন হয় নাই। কুলম্বের সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 একটা রিটেন প্রশ্ন আসছে, ঠিক আছে। তারপর তড়িৎ প্রাবল্য থেকে অনেক এমসিকিউ আসছে কিন্তু রিটেন হয় নাই। তড়িৎ বিভব অনেক এমসিকিউ আসছে, পাশাপাশি জগন্নাথ ইউনিভার্সিটিতে 24-25 কিন্তু এখান থেকে একটা রিটেন আসতে দেখা গেছে। তড়িৎ দ্বিমেরু থেকে রিটেন হয় নাই। ধারক ধারকত্ব থেকে প্রচুর প্রশ্ন আসছে এমসিকিউতে, বাট রিটেন হয় নাই। ধারকের সমবায় থেকেও আসে নাই, গাউসের সূত্র থেকেও কিন্তু আসে নাই। তাহলে রিটেনের ক্ষেত্রে আমার কিন্তু তাহলে তড়িৎ বিভবের কথাটা একটু মাথায় রাখতে হবে, কুলম্বের সূত্রটা একটু মাথায় রাখতে হবে। যদিও রিটেনের পরিমাণ অনেক কম আসছে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু রিটেন আসার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে চলো আমরা একদম টপিক বাই টপিক শুরু করি। প্রথমে আমরা কুলম্বের সূত্রতে যাই। ঢাকা ভার্সিটিতে 23-24 গত বছর যে প্রশ্নটা আসছিল সেখান থেকে আমরা শুরু করি। আমাদের বলেছে কিউ এবং 9Q পরিমাণের দুইটা বিন্দু আধান পরস্পর থেকে ডি দূরত্বে আছে। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটা অবস্থান বের করতে হবে যেখানে 5Q পরিমাণের একটা আধান স্থাপন করলে এর উপর লব্ধি বল শূন্য হবে, ঠিক আছে। এমন একটা পজিশন আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরলাম একটা চার্জ আছে, এই চার্জের ভ্যালুটা হচ্ছে গিয়ে স্মল কিউ, এবং এই চার্জ থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমরা যদি এখানে কভার করি, এই চার্জ থেকে যদি আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স এইদিকে আসি, তাহলে আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে আরেকটা চার্জ এইখানে রেখে দিতে পারবো। তো এইখানে আমরা যে চার্জটাকে রেখে দিব সেই চার্জটাকে আমরা ধরে নিচ্ছি হলো ডি পরিমাণ দূরত্বে, প্রশ্নের মধ্যে বলে দেয়া আছে। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে গিয়ে ডি। এইখানে হচ্ছে আমরা আরেকটা চার্জ রাখলাম, এই চার্জের ভ্যালুটা কত? এই চার্জের ভ্যালু হচ্ছে গিয়ে 9Q। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে, দুইটা চার্জই পজিটিভ। তো এর মাঝখানে এমন একটা পজিশন খুঁজে বের করতে হবে যেখানে লব্ধি বল শূন্য হবে এবং ওইখানে আমরা আরেকটা 5Q পরিমাণের চার্জ রাখবো। তো ওই পজিশনটা আমরা ধরলাম হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইখান থেকে স্মল কিউ চার্জ থেকে পজিশনটা কতটুকু দূরত্বে? x দূরত্বে, এবং এই দূরত্বে আমরা হচ্ছে কি এখানে আবার 5Q অ্যামাউন্টের একটা চার্জ রেখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে x দূরত্ব। তাহলে ডেফিনেটলি আমাদের Q2 থেকে এটার দূরত্ব কত হবে? Q2 থেকে এটার দূরত্ব হবে হচ্ছে d - x, যেহেতু টোটাল দূরত্বটুকু আমরা d ধরে নিয়েছি। তাহলে 9Q থেকে এটার দূরত্ব হবে হচ্ছে গিয়ে d - x, আর স্মল q থেকে 5Q এর দূরত্ব হচ্ছে গিয়ে x। এই ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের এই চার্জটা, যেহেতু এটা পজিটিভ চার্জকে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে, বলের মান হবে হচ্ছে F1। আর এইটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, ওকে হচ্ছে ও এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সের ভ্যালুটা হলো F2। তাহলে দুইটা ভেক্টর আমরা পেয়ে গেলাম, F1 ভেক্টর আর F2 ভেক্টর। তো কোশ্চেনে আমাদের বলছে লব্ধি বল কি হইতে হবে? লব্ধি বল হইতে হবে 0। তো লব্ধি বল মানে সামেশন অফ এফ, এই সামেশন অফ এফ এর ভ্যালু হইতে হবে হচ্ছে আমাদের 0। যেহেতু এফ দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তার মানে হচ্ছে গিয়ে একটা ফোর্স F1 আর একটা ফোর্স F2 হলে এই দুই ফোর্সের আমাদের যেই সামেশন আসবে, এই দুই ফোর্সের সামেশন আসবে হচ্ছে আমাদের জন্য 0। দ্যাট মিনস আমরা সোজা কথায় বলতে পারি F1 আর F2 এর ভ্যালুটা কি হবে? সমান। এখন হচ্ছে আমরা এখান থেকে সুন্দর মতো এফ এর ফর্মুলার ভ্যালুটা বসাই দিব, আমাদের ফর্মুলাটা বসাই দিব। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট ইনটু কিউ বাই আর স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কুলম্বের কনস্ট্যান্ট সি লিখলাম, একটা কিউ হচ্ছে গিয়ে স্মল কিউ আর একটা কিউ হচ্ছে গিয়ে 5Q ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কয়ার, ডিস্টেন্স হচ্ছে গিয়ে x। আর এই পাশে হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট, তার সাথে আছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে 9Q আর তার সাথে আরেকটা আছে হচ্ছে গিয়ে 5Q ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কয়ার, তাহলে d - x হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কুলম্বের কনস্ট্যান্টগুলোকে আমরা কাটাকাটি করে ফেলতে পারি, d - x স্কয়ারকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখান থেকে d - x আর তার নিচে হচ্ছে গিয়ে একটা x আছে, তাহলে d - x ডিভাইডেড বাই x পুরাটাকে একটা ব্র্যাকেটে হোল স্কয়ার হিসেবে রেখে দিতে পারি, d - x স্কয়ার এখানে নিয়ে আসলে। আর উপরে হচ্ছে 9 × 5Q স্কয়ার, এখানেও একটা Q স্কয়ার আছে, তাহলে উপরে থাকবে হচ্ছে গিয়ে 9 মাল্টিপ্লাইড বাই 5, আর এই Q স্কয়ার কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে দুইটা Q মাল্টিপ্লাইড, এখানে দুইটা Q মাল্টিপ্লাইড, 5 দিয়ে এই পাশে হয়ে যাবে হচ্ছে ভাগ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন আসতেছে হচ্ছে 9। তাহলে রুটটাকে স্কয়ারটাকে সরাই দিব, স্কয়ারটাকে সরাই দিলে আমাদের d বাই এক্স মাইনাস এক্স বাই এক্স আছে। তো d বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে হলো গিয়ে 1, আর এখান থেকে রুট ওভার 9 আসবে হচ্ছে গিয়ে 3, রুট ওভার 9 এর ভ্যালু আসবে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাদের d ডিভাইডেড বাই x এটার ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে 3 + 1 মানে হচ্ছে গিয়ে
4, তাহলে আমরা কি বের করতে চাই, আমরা হচ্ছে গিয়ে x বের করতে চাই, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে d ডিভাইডেড বাই 4। যেহেতু আমাদের d এর ভ্যালু বলে দেয় নাই, যেহেতু d দূরত্বে অবস্থিত শুধুমাত্র বলে দেওয়া, সেজন্য হচ্ছে আমাদের x d বাই 4 পরিমাণ দূরত্ব আমরা হচ্ছে কি এখান থেকে পেয়ে যাব। এটাই হচ্ছে কি আমাদের বের করতে বলেছে। সো x d বাই 4 পরিমাণ দূরত্বে আমরা হচ্ছে কি এখান থেকে লব্ধি বলের মানটা কত দেখব, লব্ধি বলের মানটা দেখব হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, তাহলে নেক্সটে আসি। নেক্সটে বলেছে হচ্ছে গিয়ে 4 মাইক্রোকুলম্ব এবং 9 মাইক্রোকুলম্বের চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এটাকে আমরা d ধরে নিলাম। বড় চার্জ হতে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে 4 মাইক্রোকুলম্ব 9 মাইক্রোকুলম্ব দুইটা চার্জের কথা বলে দেয়া আছে। এখন আমরা এইখানে একটা বড় চার্জ ধরে নিচ্ছি, এইটার ভ্যালুটা বেশি। এইখানে চার্জের ভ্যালুটা কত, চার্জের ভ্যালুটা হচ্ছে গিয়ে 9 মাইক্রোকুলম্ব, তাহলে এখানে আমরা ধরলাম এটার ভ্যালু 9 মাইক্রোকুলম্ব। এই 9 মাইক্রোকুলম্ব থেকে আমরা হচ্ছে গিয়ে এইখানে একটা ডিস্টেন্স নিয়ে নিলাম, ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 0.5 মিটার, আমরা ধরলাম এই ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে d। আর এই দূরত্বে এখানে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা চার্জ আছে, এইখানে আরেকটা চার্জ রাখা, এটা হচ্ছে গিয়ে ছোট, এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 4 মাইক্রোকুলম্ব। সব সেন্টার টু সেন্টার হিসাব করতেছি, এটার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 4 মাইক্রোকুলম্ব। তো বড় চার্জ ছোট চার্জ দুইটা চার্জকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে লিখে ফেললাম। এখন আমাদের হচ্ছে গিয়ে ইকুয়েশনের মধ্যে ভ্যালুটাকে বসাইতে হবে। তাহলে ইকুয়েশনে আমরা যে 9 মাইক্রোকুলম্ব ধরলাম, এই 9 মাইক্রোকুলম্বকে তাহলে হচ্ছে গিয়ে আমরা ডিনোট করি অন্য একটা নাম দিয়ে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে গিয়ে Q1। আর যেটা থেকে ডিস্টেন্সটা বের করব আর কি, যার থেকে ডিস্টেন্সটা বের করব সেটাকে Q1 ধরবো। তো বলছে যে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে ওই যে আবার এই আগের ম্যাথের মতোই আমরা ধরে নিলাম যে এইটা থেকে এই চার্জটা থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তড়িৎ প্রাবল্য শূন্য, এখান থেকে এই পরিমাণ ডিস্টেন্স আমরা ধরে নিলাম x, এই দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য আসবে। তাহলে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে d - x। আমার একটা শর্টকাট জানা আছে, সো শর্টকাট জানা থাকলে এটা আর ইউজ করতে হবে না। তাহলে এখানে হচ্ছে গিয়ে 4 মাইক্রোকুলম্ব যেটা আছে ওরেও তাহলে একটা নাম দিই, ওটা আমরা নাম দিলাম হচ্ছে গিয়ে Q2, আর এটা হচ্ছে গিয়ে আমাদের d। তাহলে এরকম যদি হয় আমরা তাহলে সেই ক্ষেত্রে ম্যাথটা করার সময় ধরে নিতে পারি যে এইখান থেকে ধরি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে বড় চার্জ মানে 9 মাইক্রোকুলম্ব, তাহলে ধরি বড় চার্জ মানে হলো এই যে আমাদের হাতে যে 9 মাইক্রোকুলম্ব দেওয়া আছে এইটা হতে x দূরত্বে আমাদের প্রাবল্য আসবে 0। ঠিক আছে, তাহলে বড় চার্জ যেটা 9 মাইক্রোকুলম্ব, এটা থেকে x দূরত্বে একটা বিন্দু নিলাম, আমরা ধরলাম এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সুন্দর মতো একটা শর্টকাট বসাই দিতে পারি, তাই না? শর্টকাটটা কি, আমরা যদি x ডিরেক্টলি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে d ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার Q2 ডিভাইডেড বাই Q1। সরাসরি শর্টকাট দিয়ে হচ্ছে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে d এর মান কত, d এর মান হচ্ছে গিয়ে 0.5, আর এটা হচ্ছে 1 প্লাস রুট ওভার Q2 এর ভ্যালু আমরা ওই পাশে ধরছি, ওইটার ভ্যালু হচ্ছে 4, আর Q1 যেটা ওইটার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 9। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করব এখন। 0.5 মানে হলো গিয়ে আমাদের হাফ, আর এখানে হচ্ছে 1 প্লাস 4 রুট হয়ে 2 বের হয়ে আসবে, 9 রুট হয়ে 3 বের হয়ে আসবে, তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমাদের উপরে থাকবে হলো গিয়ে হাফ, নিচে হচ্ছে আমরা যদি 3 লসাগু নেই তাহলে 3 প্লাস 2 এখান থেকে চলে আসবে 5/3। তাহলে এখান থেকে আমরা এটাকে সরায় নিয়ে গুণ করতে পারি, গুণ করলে 5/3 উল্টায় 3 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 3, আর এখানে থাকতেছে 5 দুগুণে 10, আমাদের রেজাল্ট আসতেছে 3 ডিভাইডেড বাই 10। 3 ডিভাইডেড বাই 10 মানে কত, 0.3। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে 0.3 মিটার। ঠিক আছে, আমরা সরাসরি একটা শর্টকাট ইউজ করলাম, সরাসরি শর্টকাট ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে রেজাল্টটাকে নিয়ে আসতে পারলাম আর কি। ওকে, তাহলে আশা করছি জিনিসটা বোঝা গেছে। জাস্ট এইখান থেকে কতটুকু দূরত্বে আমরা যেই চার্জ থেকে তড়িৎ প্রাবল্যটা আমাকে শূন্য বের করতে বলবে সেই চার্জ থেকে নিয়ে x দূরত্ব ধরতে হয়, আর যেই চার্জের থেকে আমরা x দূরত্বটা ধরবো ওই চার্জকে আমরা Q1 ধরে নিব। তাহলে শর্টকাটের মধ্যে বাকি ফর্মুলা বসানো যাবে, ওই পাশেরটা Q2 হয়ে যাবে, মান বসাই দিলেই রেজাল্ট চলে আসবে। ওকে, নেক্সটে যাই।
নেক্সটে বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু হতে দুইটা দড়ি দিয়ে বেঁধে সম আধানের দুইটা 1/3 × 10⁴ কুলম্ব আধান বিশিষ্ট বল ছেড়ে দেওয়া হলো। বল দুটি 1 মিটার দূরত্বে যদি সামনে থাকে তাহলে বলের ভরের মান নির্ণয় করতে বলছে। উল্লম্বের সাথে দড়ির কোণ 45 ডিগ্রি এবং জি এর মান হচ্ছে গিয়ে 10 মিটার/সেকেন্ড²। তাহলে দড়ির কোণ কত সেটা আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিছে, এটা হচ্ছে গিয়ে থিটা, আর জি এর মান বলে দিছে 10, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। বল দুইটা 1 মিটার দূরত্বে সামনে থাকে। নির্দিষ্ট বিন্দু থেকে দুটি দড়ি দিয়ে বেঁধে সম আধানের দুইটা 1/3 × 10⁴ কুলম্ব আধান। তার মানে আমি এখান থেকে কিসের ভ্যালু জানি? আমি এখান থেকে কিউ এর যে ভ্যালুটা আছে সেই কিউ এর ভ্যালুটাও কিন্তু এখান থেকে জানি। ঠিক আছে, তাহলে এখন একটা ছবি দরকার। ছবি হলো হচ্ছে আমার জন্য বুঝতে একটু ইজি হবে। মনে করো আমরা এখানে এবং এখানে এরকম দুইটা সুতা, এই সুতা দিয়ে হচ্ছে আমরা দুইটা আধানকে এইভাবে ঝুলায় রাখছি। মনে করো দুইটা স্ফেয়ার বা গোলক নিছি, এই গোলকের মধ্যে আধানগুলা দেওয়া আছে। ঠিক আছে, এর মধ্যে কতটুকু আধান? কিউ পরিমাণ। এর মধ্যেও আধানের পরিমাণ হচ্ছে গিয়ে কিউ, এটার মধ্যেও আধানের পরিমাণ হচ্ছে গিয়ে কিউ। তো এই দুইজনই বলছে যে পরস্পর থেকে এরা বল দুটি 1 মিটার দূরত্বে সামনে থাকে। 1 মিটার দূরত্বে সামনে থাকা মানে এইখান থেকে নিয়ে এই যে বলটা আছে, এই বলের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে কত? ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 1 মিটার। ওকে, আর উল্লম্বের সাথে দড়ির কোণ 45 ডিগ্রি। তাহলে আরো কিছু ডেটা দেওয়া আছে। আরো ডেটার মধ্যে কি আছে? এই যে আমরা যদি এখান থেকে উল্লম্ব একটা লাইনটা নিই এই বরাবর, এটা ঠিক মাথা দিয়ে এই মাথা দিয়ে যদি আমরা লাইনটা নিই তাহলে উল্লম্বের সাথে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা জেনারেট হয় এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে গিয়ে থিটা। থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। ঠিক আছে, উল্লম্বের সাথে আমাদের একটা দড়ি 45 ডিগ্রি কোণ করে থাকে। এই পাশের দড়িও 45, ও পাশের দড়িও 45 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এখান থেকে আমরা থিটা লিখতে পারি। আবার চাইলে হচ্ছে গিয়ে এই মাথায় যে অ্যাঙ্গেলটা আছে এটাকেও হচ্ছে আমরা এখান থেকে থিটা লিখে দিতে পারি। তাহলে দুই পাশের দড়ি এরকম অ্যাঙ্গেল বের করা আছে। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের চার্জ, এই চার্জের উপরে ফোর্সগুলা কিভাবে করে কাজ করতেছে। যেহেতু দুই পাশে আমরা দুইটা সেম চার্জ রাখছি কিউ কিউ, একটা চার্জ আর একটা চার্জের উপরে কেমন ফোর্সেস অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে গিয়ে আমাকে একটু দেখতে হবে। যেহেতু আমরা দড়ি দিয়ে বেঁধে রাখছি, দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য দড়ির একটা টেনশন ফোর্স বা টান কাজ করবে হচ্ছে গিয়ে এই ডিরেকশন বরাবর। তাহলে এই ডিরেকশনে একটা টেনশন ফোর্স কাজ করবে, সেই টেনশনের নাম আমরা দিলাম হচ্ছে ক্যাপিটাল টি। যে কোনো একটা চার্জ নিয়ে আলোচনা করলেই হয় বা কনসিডার করলেই হয়। তাহলে কিউ চার্জের উপরে এই কিউ চার্জ এদিক বরাবর একটা রিপালশন ফোর্স দিচ্ছে, বা কুলম্ব ফোর্স দিয়ে কিউ কিউ যেহেতু সমধর্মী চার্জ বিকর্ষণ করার চেষ্টা করবে। তাহলে কিউ চার্জকে এই কিউ চার্জকে এই ডিরেকশন বরাবর একটা ফোর্সে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। সেই ফোর্সটা হচ্ছে কি আমাদের কুলম্ব ফোর্স এফসি। কারেক্ট। তারপর এই চার্জটাকে আবার পৃথিবী কি করবে? এই চার্জটাকে আবার পৃথিবী নিচের দিকে টানবে। নিচের দিকে কি বলে টানবে? পৃথিবী নিচের দিকে ওকে এমজি বলে টানবে। তাহলে চার্জের উপরে কোথায় কোথায় বল অ্যাপ্লাইড হচ্ছে সেগুলো আমরা দেখে নিলাম। প্রথম কথা, এদিক বরাবর একটা কুলম্ব ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে এমজি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবং সুতার টান টেনশন ফোর্স কাজ করছে হচ্ছে এইদিকে। যেহেতু সুতার টান টেনশন ফোর্স, সেই টেনশন ফোর্সটা হচ্ছে কাজ করছে এই দিক বরাবর, সুতার টানটা আমাদের কাজ করতেছে হচ্ছে এই যে সুতা বরাবর, এই ডিরেকশন বরাবর। তাহলে সুতার টানকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি। তাহলে সুতার টানকে যদি দুইটা উপাংশে ভাগ করে, এদিক যদি টি হয়, এটার একটা উপাংশ আসবে হচ্ছে এই দিক বরাবর উল্লম্ব উপাংশ, আর এই দিক বরাবর আরেকটা উপাংশ আসবে অনুভূমিক উপাংশ। তাহলে আমরা এখান থেকে সুতার টানটিকে কয়টা উপাংশে ভাগ করে নিলাম? দুইটা উপাংশে ভাগ করে নিলাম। এইটা যদি থেটা হয় তাহলে এইটা হচ্ছে গিয়ে থেটা, কারণ এটা উল্লম্ব লাইন ওয়াই অ্যাক্সিস, এই ডটটাও ওয়াই অ্যাক্সিস। তাহলে দুইটা সমান্তরাল সরল রেখা, এটা ছেদক, তাহলে ছেদকের এখানে একান্তর কোণগুলো সমান। তাহলে এইটা থিটা হলে এই দিক বরাবর যে উপাংশটা আসবে সেই উপাংশটা আসবে হচ্ছে গিয়ে টি কস থেটা, যার সাথে কোণ থাকে তার সাথে কস। আর এই দিক বরাবর যে উপাংশ আসবে সেটা হবে হচ্ছে গিয়ে টি সাইন থেটা, যার সাথে অ্যাঙ্গেল থাকে না তার সাথে সাইন। তো আমাদের এখানে বলছে যেহেতু বলটা 1 মিটার দূরত্বে সামনে থাকে, এই কথাটা বলা আছে। সামনে থাকা মানে আমাদের এই যে বলটা আছে, এই বলের উপরে যতগুলা ফোর্স আছে সবার সামেশন হবে 0, হরাইজন্টাল ডিরেকশন বরাবর, ভার্টিক্যাল ডিরেকশন বরাবর। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোর্স কাজ করতেছে, এক হচ্ছে এমজি আর একটা হচ্ছে সুতার টান টি, তার একটা উপাংশ টি কস থিটা।
আর অনুভূমিক বরাবর দুইটা বল দুই দিকে কাজ করতেছে, একটা হচ্ছে কুলম্ব বল, ওই চার্জ জন্য রিপালশন ফোর্স বিকর্ষণ বল, আর এদিক বরাবর যে সুতার টানের অনুভূমিক উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশ সবগুলোই এখানে সুন্দর করে দেয়া আছে। তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে কি বলছে, কোশ্চেনের মধ্যে বলছে হচ্ছে গিয়ে সাম্যে থাকে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে এই কথাটা বলা আছে সাম্যে থাকে। সাম্যে থাকে মানে হচ্ছে গিয়ে কি অবস্থা, সাম্যে থাকে মানে হচ্ছে সাম্যাবস্থা, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে যেহেতু বলে দেওয়া আছে যে সাম্যে থাকে বা সাম্যে থাকলে এর মানে হচ্ছে গিয়ে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে গিয়ে আমাদের যতগুলা ফোর্স হরাইজন্টালি আছে সেটার অ্যামাউন্ট এর লব্ধি শূন্য, আর ভার্টিক্যালি যে কয়টা হচ্ছে গিয়ে ফোর্স আছে তাদের লব্ধি শূন্য। তাহলে সামেশন অফ ফোর্স হরাইজন্টালি যে ফোর্সগুলো থাকবে সবার সামেশন হয়ে যাবে হচ্ছে 0। এবং এইখান থেকে আমরা সামেশন অফ হরাইজন্টালে দেখতে পাচ্ছি দুইটা ফোর্স কাজ করতেছে পরস্পর দুই দিকে, তাহলে একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এফ সি ইজ ইকুয়ালস টু ওই পাশে হচ্ছে গিয়ে টি সাইন থেটা, এটা হচ্ছে কি আমরা বলতে পারি যে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ সি। টি সাইন থিটাকে আগে লিখি তাহলে ডিভিশন করতে ভালো হবে, ইজি হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে টি সাইন থিটাকে পজিটিভ ধরলাম, আর এফ সাইন থিটা যেটা আছে ওটা নেগেটিভ, মানে এফ সি যেটা ওটা নেগেটিভ। তাহলে টি সাইন থিটা মাইনাস এফ সি ইজ ইকুয়ালস টু চলে আসবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে টি সাইন থিটা আর এফ সি একটা একটার সমান, ঠিক আছে। এফ সি মানে হচ্ছে কুলম্ব ফোর্স আর কি, ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের হরাইজন্টালের সাথে সাথে ভার্টিক্যালি যে ফোর্সগুলো আছে এফ ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল ফোর্সগুলো কি হবে ইভেন্চুয়ালি সামেশন হয়ে যাবে হচ্ছে 0। ভার্টিক্যাল ফোর্সগুলো একটা টি কস থিটা আছে একটা এমজি আছে, তাহলে টি কস থিটাকে আমরা হচ্ছে উপরের দিকে পজিটিভ ধরে নিলাম, এমজি তাহলে উল্টা দিকে কাজ করতেছে বলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। আমাদের দুইটা ইকুয়েশনে টি সাইন থিটা টি কস থিটা পাওয়া গেছে, দুইটা ইকুয়েশনকে একটা দিয়ে একটাকে ভাগ করে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন নাম্বার 1 এটাকে ডিভাইড করি হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে, 1 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা, আমার এইখান থেকে টি টি ক্যান্সেল আউট হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা চলে আসবে হচ্ছে ট্যান থিটা, আর এই পাশে থাকবে এফসি, এই পাশে থাকবে এমজি কুলম্ব ফোর্স, এই পাশে থাকবে হচ্ছে এমজি। তাহলে এইখান থেকে এখন আমরা মানগুলো বসাই দিব আস্তে আস্তে। ট্যান থিটার ভ্যালু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, আর এই যে দুইটা চার্জের মধ্যে কুলম্ব ফোর্স সেটার ভ্যালু কত, এটা হবে হচ্ছে সি ইন্টু কিউ মাল্টিপ্লাইড বাই কিউ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স স্কোয়ার, তাই না, দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটার স্কোয়ার, আর নিচে হচ্ছে নিচে যে এমজি আছে সেই এমজির মতো থাকবে। তাহলে আমরা ভর বের করব, আমাদের জিজ্ঞেস করছে বলের ভরের মান কত, তার মানে আমাকে ম্যাস কত হবে ওইটা বের করতে হবে। তো ম্যাসকে আমরা এই পাশে নিয়ে যাই, tan 45 এর ভ্যালুটা আস্তে আস্তে বসানো শুরু করি। tan 45 হচ্ছে গিয়ে 0 1/√3 1√3 অসংজ্ঞায়িত, সো 1। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 1। তাহলে আমরা 1 কে এই পাশে mg কে নিয়ে যেতে পারি, অথবা সরাসরি হচ্ছে 1 কে আমরা m দিয়ে গুণ করে ফেলতে পারি, এই m ওই পাশে যে গুণ হবে। তাহলে নিচে থাকবে হচ্ছে এখানে g, আর এইখানে কুলম্বের কনস্ট্যান্ট c, এটা হচ্ছে গিয়ে 9 × 10⁹, এটা আমরা সবাই অলরেডি জানি। তারপর কিউ চার্জের ভ্যালুগুলো হচ্ছে 1/3 × 10⁴, আর d এর ভ্যালু হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে পরস্পর হতে 1 মিটার দূরে। তাহলে এদের মধ্যে বল দুটি 1 মিটার দূরে সামনে থাকে মানে ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, তাহলে 1 স্কয়ার হয়ে যাবে d স্কয়ার, তাহলে আমার আর লেখা লাগবে না, c × q হবে। তাহলে c এর ভ্যালু 9 × 10⁹, কিউ এটার ভ্যালু হচ্ছে কি আমাদের 1/3 × 10⁴, এবং কিউ মানে এটা হয়ে যাবে স্কয়ার, আর নিচে থাকবে পরে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে ক্যালকুলেশনে আমার এখানে থাকতেছে 9 × 10⁹ ইন্টু এইখানে থাকতেছে হচ্ছে 9 × 10⁹, এটাই থাক। নিচে আমরা ভ্যালু বসাই, জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 ইন্টু 1/3 10⁴ হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9 10⁴ হোল স্কয়ার হয়ে গেলে হবে হচ্ছে 10⁸। 10⁸ আর 10 মাল্টিপ্লাই হয়ে আবার 10⁹, তাহলে নিচেও 9 × 10⁹, উপরেও 9 × 10⁹, ক্যান্সেল আউট করলে আমরা পাবো 1। তাহলে স্মল m এর ভ্যালু কত পাওয়া যাবে, স্মল m এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 1 কেজি। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 1 কেজি রেজাল্টটা নিয়ে আসলাম, বাস শেষ। এটাই তাহলে হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, ছবিটা একটু মাথায় রাখতে পারলেই ক্যালকুলেশন ইজি। ওকে, নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে বলছে যে একটা বর্গের
বিপরীত প্রান্তদ্বয়ে একটা করে কিউ চার্জ স্থাপন করা হয়েছে। চলো আমরা আগে বর্গটা আঁকি। আমরা এখানে মনে করো একটা বর্গ আঁকলাম, স্কয়ার, ঠিক আছে। এই তাহলে যদি এরকম একটা স্কয়ার আঁকি, আমাদের বলেছে যে একটা বর্গের বিপরীত প্রান্তদ্বয়ে একটা করে ক্যাপিটাল কিউ চার্জ স্থাপন করা হলো। তাহলে এই প্রান্তে আমরা একটা চার্জ রাখলাম ক্যাপিটাল কিউ, এই প্রান্তে আমরা একটা চার্জ রাখলাম হচ্ছে ক্যাপিটাল কিউ। বাকি দুই প্রান্তে একটি করে মাইনাস কিউ চার্জ স্থাপন করা হয়েছে। তাহলে বাকি যে দুই প্রান্ত এটাতে রাখা আছে হচ্ছে মাইনাস কিউ, এখানেও হচ্ছে গিয়ে আরেকটা চার্জ আছে, এখানে রাখা আছে হচ্ছে গিয়ে মাইনাস কিউ। ভালো কথা। এখন বলছে যদি ক্যাপিটাল কিউ চার্জের উপর মোট বৈদ্যুতিক বল শূন্য হয়, তাহলে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ এটার মান কত হবে? তো ক্যাপিটাল কিউ চার্জের উপর মোট বৈদ্যুতিক বল শূন্য, সেটা তুমি এই ক্যাপিটাল কিউ ধরলেও মোট বৈদ্যুতিক বল শূন্য, এই ক্যাপিটাল কিউ ধরলেও মোট বৈদ্যুতিক বল শূন্য, তুমি যেটা ধরো আর কি হিসাবের সুবিধার জন্য। তো আমরা হিসাবের সুবিধার জন্য এইটা নিয়ে কনসিডার করছি। তাহলে কিউটাকে একটু ডান পাশে লিখি। ওকে, এখানেও কিউ, এখানেও কিউ। আচ্ছা, তাহলে এখন আমাকে দেখতে হবে যে যে কোনো একটা স্পেসিফিক কিউ চার্জ নিলে ওর উপর কিভাবে লব্ধি বল শূন্য হয়। তো মাইনাস কিউ রাখা অবভিয়াসলি, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা চার্জ মাইনাস কিউ হচ্ছে গিয়ে ক্যাপিটাল কিউকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, ও হচ্ছে ওকে এদিক বরাবর টানার চেষ্টা করবে, পজিটিভ নেগেটিভ চার্জ বিধায়। তাহলে নেগেটিভ পজিটিভকে এদিক বরাবর টানার চেষ্টা করবে, নেগেটিভ পজিটিভকে এদিক বরাবর টানার চেষ্টা করবে। তাহলে এই দুই নেগেটিভ চার্জ এই ক্যাপিটাল কিউ চার্জকে নিজেদের দিকে কি করতে চাবে? টানতে চেষ্টা করতে চাবে। কারেক্ট? তাহলে এদিক বরাবর যে বলটা ও আকর্ষণ বলটা দিচ্ছে এই ডিরেকশনে, সেই আকর্ষণ বলের মান আমরা ধরলাম হচ্ছে F1 ভেক্টর। আর এদিক বরাবর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের নাম আমরা দিলাম হচ্ছে গিয়ে F2 ভেক্টর। তাহলে এখান থেকে দুইটা ভেক্টর পাওয়া গেল। এই দুই ভেক্টরের লব্ধি থাকবে একটা, F1 ভেক্টর আর F2 ভেক্টরের। এদের লব্ধি যেটা আসবে সেই লব্ধিটা অবভিয়াসলি কাজ করবে কোথায়? এই যে যেভাবে 90 ডিগ্রিতে কাজ করতেছে 45 ডিগ্রি এই ডিরেকশন বরাবর। তাহলে এই ডিরেকশন বরাবর একটা লব্ধি কাজ করবে। লব্ধিটাকে আমরা ধরলাম হচ্ছে FR রেজাল্টেন্ট ভেক্টর। ইন দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম এই ক্যাপিটাল কিউ আবার এই ক্যাপিটাল কিউকে কিন্তু বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলটা আবার কোন দিকে কাজ করবে? এই ডিরেকশন বরাবর। অ্যাট দ্য সেম টাইম এখানে আবার একটা বিকর্ষণ বলও এই ডিরেকশন বরাবর কি হবে? কাজ করবে। এবং যেহেতু ক্যাপিটাল কিউ এটাকে ধাক্কা দিচ্ছে, সো এই দিক বরাবর আমরা ধরলাম হচ্ছে F3 ভেক্টর। তাহলে তিনটা চার্জের বলকে আমরা আলাদা আলাদাভাবে ধরে নিলাম। মাইনাস কিউ আছে, সো ক্যাপিটাল কিউকে আকর্ষণ, মাইনাস কিউ আছে, সো ক্যাপিটাল কিউকে আকর্ষণ, বড় কিউ পজিটিভ, প্লাস প্লাসকে এই দিক বরাবর করবে বিকর্ষণ। তাহলে ওর উপরে আসলে বল প্রযুক্ত হচ্ছে তিনটা, যেই তিনটা বলের মধ্যে দুইটার আবার আমরা লব্ধি বের করে নিছি। সো লব্ধি রেজাল্টেন্ট ফোর্স আর F3 ফোর্স এই দুইটা সমান হবে, কারণ ক্যাপিটাল কিউ চার্জের উপর মোট বৈদ্যুতিক বল হয়ে যাবে শূন্য। ওকে, তাহলে যেহেতু মোট বৈদ্যুতিক বল শূন্য মানে লব্ধি শূন্য, ওভারঅল কোনো রেজাল্টেন্ট ফোর্স ওখানে থাকবে না। আমাকে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর রেশিও কত হবে বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে কি আমার মেইন ক্লু লাইন, যে মোট বৈদ্যুতিক বল হয়ে যাবে হচ্ছে 0। তুমি উপরে কিউ নিয়েও কাজ করতে পারতা, ছবি একই আসতো, জাস্ট এই মাইনাস কিউ ওকে এই দিকে আকর্ষণ করতো, এই মাইনাস কিউ ওকে নিচের দিকে আকর্ষণ করতো, এই প্লাস কিউ ওকে বাইরের দিকে ঠেলা দিত, আর এই দুইটা আকর্ষণ বলের লব্ধি আসতো ভিতরের দিকে। ঠিক আছে, ব্যালেন্স হয়ে যেত। তাহলে F1 ভেক্টর আছে, F2 ভেক্টর আছে, এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে লব্ধিটা বের করে নিতে পারবো। তাহলে আসো আমরা ক্যালকুলেশনটা একটু দেখি। F1 ভেক্টর এটার যদি মান বের করতে চাই, মানে শুধুমাত্র F1 এর মান বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই চার্জ দুইটার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের দূরত্বর স্কয়ার। সো চার্জ দুইটার শুধুমাত্র মান নিব, তাহলে একটার মান হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্মল কিউ, আরেকটার মান হচ্ছে গিয়ে স্মল কিউ, দুইজন টানতেছে না, একটার মান হচ্ছে ক্যাপিটাল কিউ, একটার মান হচ্ছে স্মল কিউ, আকর্ষণধর্মী বল ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বর স্কয়ার। এখন এইখানে আমরা একটা বর্গ নিচ্ছি, বর্গের বাহুগুলার দৈর্ঘ্য তো আমরা ধরি নাই, তাহলে বর্গের বাহুগুলার আমরা একটা দৈর্ঘ্য ধরে নেই। বর্গের বাহুগুলাকে আমরা ধরে নিলাম, এই বাহুটা এল দৈর্ঘ্যের, এই বাহুটা এল দৈর্ঘ্যের, এই বাহুটা এল দৈর্ঘ্যের, এই বাহুটা এল দৈর্ঘ্যের, বর্গের চারটা বাহুই সমান। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এল, তার মানে এখান থেকে কিউ কিউ ডিভাইডেড বাই আসবে হচ্ছে এল স্কয়ার। তাহলে এটা কি আসলো? এটা হচ্ছে আমার F1 আসলো। F2 একই জিনিস, একই রকম ফোর্স আসবে, F2 এর ভ্যালু হবে C মাল্টিপ্লাইড বাই স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল এল স্কয়ার, মানে এক্স্যাক্টলি কিসের সমান? F1 এর সমান। তাহলে এই দুইটার যে লব্ধি আসবে সেই লব্ধিটা বের করব কিভাবে? লব্ধি FR যদি বের করতে চাই তাহলে হবে হচ্ছে √F
f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। দুইটা ভেক্টর পরস্পর কত ডিগ্রিতে কাজ করতেছে? 90 ডিগ্রিতে। তাহলে লব্ধি সূত্র মনে আছে না? √p স্কয়ার প্লাস q স্কয়ার হয়। তাহলে এখান থেকে শুধুমাত্র √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার এইভাবে লিখলেই হবে, যেহেতু আমাদের এইখানে দুইটা ভেক্টরের মাঝখানে যে আলফা, সেই আলফার ভ্যালুটা হচ্ছে অলরেডি 90, এবং আলফার ভ্যালু 90 ডিগ্রি হলে আমরা এরকম একটা ফর্মুলা জানি, √p স্কয়ার প্লাস q স্কয়ার আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে √f1 স্কয়ার প্লাস f1 স্কয়ার, মানে হচ্ছে গিয়ে √2f1 স্কয়ার। এবং যদি √2f1 স্কয়ার হয় তাহলে এখান থেকে fr এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে √2 মাল্টিপ্লাইড বাই f1, কারেক্ট? তাহলে এখান থেকে আমাদের f1 এর ভ্যালুটা তো আমরা অলরেডি জানি, এটাকে বসাই দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে √2 ইন্টু সি, √2 মাল্টিপ্লাইড বাই সি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্সের স্কয়ার এল স্কয়ার। তাহলে এটা আমরা fr যেটা আছে সেই fr-টা পেয়ে গেলাম। এখন এই fr ভেক্টরের সাথে আবার আরেকটা ভেক্টর আছে f3, সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্সড স্টেটে থাকতে হবে, কারণ কিউ চার্জের উপর আমার মোট যে বৈদ্যুতিক বল, সেই মোট বৈদ্যুতিক বলটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 0। কিউ চার্জের উপরে মোট বৈদ্যুতিক বল 0, তাহলে যেহেতু সামেশন অফ এফ অন কিউ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 0, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে fr ভেক্টর যেটা আছে এটা যেদিক বরাবর কাজ করতেছে, আর f3 ভেক্টর উল্টা ডিরেকশনে আছে, সো fr থেকে f3 কে বিয়োগ করে দিব, ইভেন্চুয়ালি আমার রেজাল্টটা চলে আসবে হচ্ছে 0। fr কাজ করতেছে যেদিকে, f3 তার উল্টা দিকে কাজ করতেছে, সো দুইটা ডিরেকশন অপোজিট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্স, মানে f1 f2 রেজাল্টেন্ট ফোর্স, আর ওই পাশে হচ্ছে f3 যেটা আছে, এই দুইটা বলকে সমান হইতে হবে। তাহলে fr এর মানটা কত? √2 c/q ডিভাইডেড বাই l স্কয়ার, √2 তার সাথে c তার সাথে q ডিভাইডেড বাই হচ্ছে স্মল l স্কয়ার, আর ওই পাশে f3 আছে, f3টা হচ্ছে বাইরের দিকে কাজ করতেছে। f3 বলটা কার জন্য কাজ করতেছে? এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য। তাহলে ক্যাপিটাল কিউ চার্জ থেকে নিয়ে আমাকে কিন্তু আবার এইটার যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটাও বের করে নিতে হবে। তাহলে এটা যদি আমার ভূমি এল হয়, যদি আমার লম্ব এল হয়, তাহলে অতিভুজ বের করতে পারবো না, অতিভুজ হচ্ছে গিয়ে √2 ইন্টু এল, তাই না? পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এখান থেকে আমরা এভাবে করে মান বের করতে পারি যে এই যে ক্যাপিটাল কিউ থেকে কিউ এর ডিস্টেন্স, যেটা ডিস্টেন্স ফর ক্যাপিটাল কিউ থেকে কিউ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে √l স্কয়ার প্লাস l স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এইটার যোগফলের রুট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চলে আসবে হচ্ছে গিয়ে √2 ইন্টু এল, 2l স্কয়ার আসে, 2l স্কয়ারকে রুট করলে √2 ইন্টু এল আসে। তাহলে এখান থেকে আমরা যখন f3 এর ভ্যালুটা লিখতে যাব, f3 এর ভ্যালুটা লেখার সময় আমাদের আবারও একটা কুলম্বের ফোর্স লাগবে ক্যাপিটাল কিউ এন্ড ক্যাপিটাল কিউ চার্জের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এদের যে দূরত্ব আছে সেই দূরত্বর স্কয়ার, তাহলে √2 ইন্টু এল এইটার স্কয়ার। ঠিক আছে, ভ্যালুটা হলো, তাহলে আমার মোটামুটি সবই লেখা শেষ। এখন এই যে কুলম্বের কনস্ট্যান্ট আর এই যে কুলম্বের কনস্ট্যান্ট কাটা, এই যে ক্যাপিটাল কিউ এই যে ক্যাপিটাল কিউ এটা কাটা, তারপর এখান থেকে একটা এল স্কয়ার বের হবে, তাহলে এই এল স্কয়ার এই এল স্কয়ার কাটা। তাহলে যদি সবই এখান থেকে কাটাকাটি চলে যায়, আমাদের এই পাশে তাহলে থাকতেছে হচ্ছে √2 মাল্টিপ্লাইড বাই স্মল কিউ ডিভাইডেড বাই স্মল এল স্কয়ার, আর এইখান থেকে তাহলে থাকতেছে হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই √2 স্কয়ার হয়ে 2 হয়ে যাবে, আর স্মল এলটা হচ্ছে গিয়ে স্কয়ার হয়ে যাবে, এল স্কয়ার হয়ে যাবে। আবার এল স্কয়ার এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের বের করতে হবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল কিউ। তাহলে এল স্কয়ার যেটা আসলো, আমরা এদেরকেও এখান থেকে এরকম করে কেটে দিতে পারি। তাহলে ক্যাপিটাল কিউ এর নিচে যদি আমি স্মল কিউ নিয়ে আসি, এই 2 আর ওই পাশে যেই √2 আছে, 2 আর √2 হচ্ছে এখান থেকে কি হয়ে যাবে, আলটিমেটলি মাল্টিপ্লাইড হয়ে যাবে। তাহলে আমরা প্রপার ওয়েতে এরকম করে সামনের দিকে যেতে 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 আমাদের এখান থেকে রেজাল্টটা মাল্টিপ্লিকেশন করে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখান থেকে স্মল কিউকে নিচে নিয়ে আসি, স্মল কিউকে নিচে নিয়ে আসলে কিউ এর নিচে ক্যাপিটাল কিউ এর নিচে, যেটা আমার কাছে প্রশ্নে চাইছে, তাহলে সেই ক্ষেত্রে 2√2 গুণ হবে হচ্ছে ওই পাশে। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমার রেজাল্টটা চলে আসলো হচ্ছে 2√2, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এইটার রেশিও তাহলে কত হবে? এটার রেশিও হয়ে যাবে হচ্ছে গিয়ে 2√2।
তো আমাকে কিন্তু রেশিও অনুপাত বের করতে বলে নাই, জাস্ট ভাগ করলে কত আসে বের করতে বলছে। তো ভাগ করলে আমার 2√2 আসে, তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসবে হচ্ছে 2√2। বুঝা গেল? তাহলে আমরা এখান থেকে লব্ধি বের করলাম, লব্ধির সাথে F3 সামেশনটা যোগ করে 0 বানাই দিলাম, কারণ কিউ চার্জের উপর কোনো লব্ধি বল নাই। এবার নেক্সটে যাই। নেক্সটে আমাদের এখানে বলেছে যে একটা ছোট বস্তুতে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আছে, এই চার্জ থেকে স্মল কিউ পরিমাণ চার্জ সরিয়ে দ্বিতীয় একটা ছোট বস্তুর উপর রাখা হলো। এরপর দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করা হলো, যেন এক বস্তু অন্যটির উপর যে বল প্রয়োগ করে তা সর্বাধিক হয়। তার মানে আমার এখান থেকে ফোর্সের মান আসতে হবে হচ্ছে ম্যাক্সিমাম। আমাকে জিজ্ঞেস করছে সেই ক্ষেত্রে স্মল কিউ এর মান কত হওয়া উচিত। তাহলে আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে একটা বড় বস্তু ছিল। এই বড় বস্তুতে কতটুকু চার্জ ছিল? ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ ছিল। ঠিক আছে, আমরা এখান থেকে স্মল কিউ পরিমাণ চার্জ সরিয়ে ফেললাম। তাহলে এইটা হচ্ছে এইখানে এরকম ছিল। এইখান থেকে আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে আরেকটা ছোট বস্তু নিলাম, যে ছোট বস্তুর উপরে আমরা হচ্ছে গিয়ে কিছু চার্জ ট্রান্সফার করলাম। তাহলে সেই চার্জের ভ্যালু কত? সেই চার্জের ভ্যালু হচ্ছে গিয়ে স্মল কিউ। তাহলে এখন ওর মধ্যে কতটুকু চার্জ থাকবে? ওর মধ্যে তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ পরিমাণ চার্জ থাকবে, কারণ কিউ পরিমাণ চার্জ আমরা সরাই অন্য একটা বস্তুর মধ্যে রেখে দিছি। তাহলে বর্তমানে এই বস্তুটার মধ্যে চার্জ থাকবে হচ্ছে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, আর একটা ছোট চার্জ সেটার মধ্যে হচ্ছে স্মল কিউ। তাহলে এইরকম পজিশনে আসার পরে আমরা হচ্ছে বস্তু দুইটাকে সরায়ে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে দিলাম। এইখানে একটা বস্তু ছিল, আর এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা ওই পাশে এখান থেকে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে আরেকটা ছোট বস্তু ওই পাশে রেখে দিচ্ছি। এটার মধ্যে চার্জ হচ্ছে কিউ, এটার মধ্যে চার্জ হচ্ছে গিয়ে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, এবং এদেরকে কতটুকু দূরত্বে রাখলাম? 1 মিটার দূরত্বে। তাহলে এখান থেকে এদের দূরত্ব হচ্ছে ডি, সেই ডিস্টেন্সের মান হচ্ছে গিয়ে আমাদের 1 মিটার। এখন জিজ্ঞেস করছে যে সর্বাধিক বল যেন এরা প্রয়োগ করতে পারে। তাহলে প্রথম কথা, এখানে যেভাবে রাখলাম এদের মধ্যে যদি আমি বল বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এফ অফ ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউ, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, যেটা সেই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ অ্যান্ড কিউ এর মধ্যে, তো যে ফোর্সটা আসবে এটাকে আমরা বলি কুলম্ব ফোর্স, এফসি। সেই কুলম্ব ফোর্সের ভ্যালু হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, এটা হচ্ছে একটা চার্জের ভ্যালু, আরেকটা চার্জের ভ্যালু হচ্ছে স্মল কিউ। এদের মাঝখানে দূরত্ব যেটা ডি, সেইটা হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই যে এফসি মানে কুলম্ব ফোর্স যেটা পাবো, সেই কুলম্ব ফোর্সের ভ্যালু পাবো হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তার সাথে গুণ করব স্মল কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি এর ভ্যালু তো 1, তাহলে আমার আর 1 স্কোয়ার লিখার দরকার নাই যদিও, তারপর আমরা এখানে লিখে রাখলাম 1 স্কোয়ার। বা এইখান থেকে নেক্সট লাইনে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ফোর্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসবে সি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ইন্টু স্মল কিউ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এফ এর যে ভ্যালুটা আসে সেটা এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম। আমরা চাইলে এখানে আলাদা করে গুণ করেও দিতে পারি। তাহলে এখান থেকে নেক্সট লাইনে আমরা হচ্ছে গুণ করেই লিখি। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে সি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস স্মল কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার। এটাকে আলাদা না রেখে ভিতরে নিয়ে একবারে গুণ করে দিই। তাহলে এখান থেকে আমরা এফসির ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এফসির ভ্যালু পেলে আমার লাভ কি? আমাকে জিজ্ঞেস করছে ফর এফ ম্যাক্স, আমরা কি বের করতে চাই? এফ ম্যাক্সিমাম করতে চাই। এই যে এফসি যেটা আছে, এই এফসিকে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজড করতে চাই। তাহলে আমরা গুরুমান লঘুমানের ফর্মুলা পড়ছিলাম যে কোনো কিছু সর্বোচ্চ মান যদি বের করতে হয় তাহলে ওইটাকে একবার মানে যেই চার্জ আছে কিউ, এখানে আমরা যেমন কিউ আছে চার্জের সাপেক্ষে একবার ব্যবকলন করতে হয়। সো ডিফারেন্সিয়েশন করব, ডান পাশে ভ্যালু আসতে হবে হচ্ছে 0। তাহলে ফর এফসি যদি আমরা ম্যাক্সিমাম করতে চাই, তাহলে এই যে আমাদের ডিডিএফসি আছে, ডিএফসি, এটাকে হচ্ছে আমরা কিউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, এবং ডিফারেন্সিয়েশন করে আমাদের রাইট হ্যান্ড সাইড কত আনতে হবে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি এখান থেকে আনতে হবে 0। তাহলে কিউ এর রেসপেক্টে আমরা রাইট হ্যান্ড সাইড 0 ধরলে আমরা এফসি ম্যাক্স কখন হবে সেই ম্যাক্সের কন্ডিশনটা, আউটপুটটা পাবো আর কি। তাহলে সেই ক্ষেত্রে স্মল কিউ এর ভ্যালুটা ফাইন্ড আউট করা যাবে। তাহলে এখান থেকে এখন ভ্যালু বসাই, আমাদের ডিডি কিউ অফ এফসি হইতে হবে। সো এফসি হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই কিউ কিউ মাইনাস এই সি মাল্টিপ্লাইড বাই কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার। এটা ডিফারেন্সিয়েশন কি হইতে হবে? এটা ডিফারেন্সিয়েশন হইতে হবে হচ্ছে ইভেনচুয়ালি 0।
তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের এখানে কুলম্বের কনস্ট্যান্ট আছে, তাহলে কুলম্বের কনস্ট্যান্টটা থাকলো। এখন এই কুলম্বের কনস্ট্যান্টটাকে যদি বাইরে নিয়ে আসি, বাকিটুকের হচ্ছে কি এখান থেকে ডিফারেন্সিয়েশন হবে, যেহেতু কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে এখান থেকে নেক্সট লাইনে আমরা সি কে এখানে বাইরে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা সি কে বাইরে নিয়ে আসলে এখানে ডিডি কিউ করব। ডিডি কিউ করব কার? ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার এটার, এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি থাকবে? রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে গিয়ে 0 থাকবে। তাহলে এখন এখান থেকে আমার কুলম্বের কনস্ট্যান্ট সি আছে, সি সি এর মতো থাক। ডিডি কিউ অফ ক্যাপিটাল কিউ স্মল কিউ করলে ডিকিউ ডিকিউ 1 হয়ে যাবে, এখান থেকে ক্যাপিটাল কিউটা বের হয়ে আসবে, মাইনাস ডিডি কিউ অফ কিউ স্কোয়ার। যদি কিউ স্কোয়ারকে করি তাহলে যে nx টু দি পাওয়ার n মাইনাস 1 এর ফর্মুলা, সো 2q টু দি পাওয়ার 2 মাইনাস 1 আসবে। তাহলে 2q টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2q, তাহলে q মাইনাস 2q এরকম আসতেছে, ইজ ইকুয়ালস টু 0। আমার ডিফারেন্সিয়েশনের কাজ হয়ে গেল। কুলম্বের কনস্ট্যান্টটা দিয়ে পাশে ভাগ করে দিব, তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস 2q ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2q ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্মল কিউ এর ভ্যালু আসবে হচ্ছে q ডিভাইডেড বাই 2। স্মল কিউ এর ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 2। এই আর কি হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে যে ইভেনচুয়ালি রেজাল্টটা এখান থেকে কত আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম ধরার জন্য আমরা ওই গুরুমান এর বের করার যে প্রসেস ওইটা ইউজ করলাম আর কি। এই তো, তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের মোটামুটি কুলম্ব ফোর্সের কাজ শেষ। এবার আসি তড়িৎ প্রাবল্যতে। তড়িৎ প্রাবল্যর বেসিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো তো মোটামুটি সবারই মনে থাকার কথা। আমরা হচ্ছে গিয়ে সরাসরি অঙ্কে চলে যাই। বলছে একটা প্রোটন এত ভোল্ট পার মিটার সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থান করছে, প্রোটনের উপর কার্যরত বল কত? সো প্রোটনের উপর কার্যরত বল কত মানে হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে এফ এর ভ্যালু কত হবে, আর ভোল্ট পার মিটার এটা কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের একটা একক। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের একক নিউটন পার কুলম্ব, আবার ভোল্ট পার মিটারও হয়, কারণ E ইজ ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে একটা প্রোটন এর কথা বলা আছে, প্রোটন যেহেতু বলা আছে তার মানে প্রোটনের চার্জের ভ্যালু আমাদের জানা, ইলেকট্রনের চার্জের এক্সাক্ট অপোজিট 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে এখান থেকে ফোর্স বের করাটা খুবই ইজি। তাহলে এটি একটু মনে রাখবো, ই এর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে গিয়ে এফ ডিভাইডেড বাই কিউ, আবার ই এর ক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই আর। এই এফ ডিভাইডেড বাই কিউ থেকে ওর একক আসে হচ্ছে নিউটন পার কুলম্ব, আর ভি ডিভাইডেড বাই আর থেকে ওর একক আসে হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, দুইটাই কিন্তু আমাদের ই এর জন্য বা প্রাবল্যের জন্য একক হইতে পারে। তাহলে আমরা এখান থেকে কিসের ভ্যালু জানি? আমরা এখান থেকে ই এর ভ্যালু জানি, আমরা এখান থেকে কিউ এর ভ্যালু জানি, এফ কত এটা চাইছে, তো ফর্মুলা তো অলরেডি এখানে লিখাই আছে, ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে এফ এর ইকুয়েশন আসবে হচ্ছে কি ই কিউ। তাহলে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার 4, 4 × 10 টু দি পাওয়ার 4 ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19। বাস গুণ করে দিব 4 16 64। তাহলে 1.6 কে 4 দিয়ে গুণ করলে 6.4। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 6.4 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্লাস 4, তাহলে মাইনাস 15, তাই না? মাইনাস 19 প্লাস 4 মাইনাস 15, তাহলে 6.4 10 টু দি পাওয়ার মাইনাস 15। কি বের করলাম? ফোর্স বের করলাম। তাহলে এখান থেকে রেজাল্টের এককটা আসবে কিসে? এককটা আসবে হচ্ছে নিউটনে। তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো হচ্ছে 6.4 × 10 টু দি পাওয়ার মাইনাস 15 নিউটন। বুঝা গেল? তাহলে এবার আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে এখানে আরেকটা ম্যাথ বলছে, ম্যাথটার মধ্যে বলেছে যে 2.24 ভোল্ট পার মিটার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে, তার মানে আমার ই এর ভ্যালু বলে দেয়া আছে, আর বলেছে হচ্ছে গিয়ে 2 কুলম্ব একটা চার্জ বিশিষ্ট 10 কেজি ভর। তাহলে স্মল এম জানি, আমি এখান থেকে কিউ এর ভ্যালু জানি। একটা বস্তু 36 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলাম, তাহলে এইচ জানি। কত ত্বরণে নিচের প্রান্তে আসবে, সো এখান থেকে অ্যাক্সেলারেশন কত হবে এটা জানতে চাইছে। তাহলে ভালো মতো খেয়াল করো, আমাদের কাছে এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের ম্যাস এখানে কত? অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি। তো এই 10 কেজির অবজেক্ট এটাকে নিচের দিকে টানবে কে? নিচের দিকে টানবে হচ্ছে গিয়ে এমজি, এটা নিচের দিকে আসবে হচ্ছে এমজি, কাজ করবে খাড়া নিচের দিকে, সো নিচের দিকে পড়তে চেষ্টা করবে। আবার এই 10 কেজি ভরের উপরে আমরা হচ্ছে গিয়ে এখানে কি দিছি? ফোর্স দিছি।
10 কেজি ভরের উপরে আমরা আবার না সরি এই 10 কেজি ভরের উপরে আমরা আবার চার্জ দিছি। চার্জের মান কত? 2 কুলম্ব চার্জ। সো চার্জের মান যদি আমার 2 কুলম্ব হয়, সো এটার উপরে যেই চার্জ আছে সেটা পজিটিভ, নিচেও প্লাস আছে, তাহলে এই প্লাস এইটাকে আবার কি করতে চেষ্টা করবে? বলটাকে আবার উপরের দিকে একটা বিকর্ষণ করতে চেষ্টা করবে। তাহলে উপরের দিকে ও একটা বল দিবে, সেটা হচ্ছে একটা বিকর্ষণ বল, এবং এই বিকর্ষণ বলকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে এফ। তাহলে এইখানে হচ্ছে বিকর্ষণ বল কাজ করতেছে উপরে, আর এটার নিচের দিকে এমজি কাজ করতেছে। এখন কত ত্বরণের নিচের প্রান্তে পৌঁছাবে সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। সো খুবই অবভিয়াস, বিকর্ষণ বল যেটা বস্তুত নিচের প্রান্তে পৌঁছাচ্ছে, নিচের প্রান্তে পৌঁছাচ্ছে বলে অবশ্যই এই বিকর্ষণ বলটা এমজি কে সারপাস করতে পারে নাই। মানে বিকর্ষণ বল যেটা নিচের দিকে যে এমজি আছে, তাকে যদি বিকর্ষণ বল ডমিনেট করতে পারতো তাহলে তো বস্তু ভেসে থাকতো। বস্তু যেহেতু নিচের প্রান্তে পৌঁছাইছে, তার মানে এমজি ডমিনেটিং, এমজি দিয়েও নিচের প্রান্তে আসছে, আর এমজি আসার পথে বাধা দিছে হচ্ছে গিয়ে বিকর্ষণ বলটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি ফর্মুলায় চলে যেতে পারবো। আমরা ফর্মুলা লিখতে পারবো হচ্ছে গিয়ে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, যেহেতু ত্বরণ বের করতে হবে, সামেশন অফ এফ সমান এম এ। সামেশন অফ এফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নামতেছে যে ফোর্সটা, যেহেতু নিচের প্রান্তে পৌঁছাচ্ছে, সো এমজি ডমিনেটিং, তাই এমজি হচ্ছে পজিটিভ, আর এমজি কে বাধা দেওয়ার চেষ্টা করতেছে একটা ফোর্স, সো এটা হচ্ছে গিয়ে মাইনাস এফ ইজ ইকুয়ালস টু হয়ে গেল এম এ। বাস, এখন তাহলে আমাদের বলছে 24 ভোল্ট পার মিটার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র। তো আমি তড়িৎ ক্ষেত্র ই এর ভ্যালুটা জানি, তো যেহেতু ই এর ভ্যালুটা জানি, আমি হচ্ছে এফ কে কনভার্ট করে ইকিউ দিয়ে কনভার্ট করতে পারবো, এফ ইকুয়ালস টু ইকিউ দিয়ে। তাহলে তড়িৎ ক্ষেত্রে আমাদের 2 কুলম্ব চার্জ বিশিষ্ট 10 কেজি ভরের একটা বস্তু আছে। আমি তাহলে এখান থেকে যেহেতু চার্জের মানও জানি, আমি সেই তড়িৎ ক্ষেত্রের এখান থেকে ভ্যালুটা সুন্দর মতো ফাইন্ড আউট করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করব, এখন ভ্যালুগুলো বসায় দিব। জি এর ভ্যালু কত ধরবো এটা প্রশ্নের মধ্যে বলে দেয় নাই, সো জি এর ভ্যালু হচ্ছে আমাদের বের করে নিয়ে বসাইতে হবে, জি এর ভ্যালু যেটা আছে সেটা দিয়ে। তাহলে এফ ইকুয়ালস টু আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে লিখে দিতে পারি এম জি মাইনাস ই এফ, এফ ইকুয়ালস টু কি ইকিউ, তাহলে এম জি মাইনাস ইকিউ। আর হচ্ছে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা বের করবো তো, তাই না? তাহলে এম দিয়ে আমরা এখানে ভাগ করে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা এটাকে পুরোটা ভাগ করে দিতে পারি এম দিয়ে, আর ওই পাশে আমাদের থাকবে হচ্ছে গিয়ে এ, তাহলে এই পাশে আমরা ভাগ করব এম, বাস এই তো। তাহলে এখান থেকে আমরা এ কে কি লিখতে পারি, আমরা এখান থেকে এম এম কাটাকাটি করে লিখতে পারি হচ্ছে জি মাইনাস, এইখান থেকে থাকবে হচ্ছে ইকিউ ডিভাইডেড বাই এম। এখন ভ্যালুগুলো বসাই দিই। জি এর ভ্যালু কত? 9.8, যেহেতু কিছু বলে দেওয়া নাই, মাইনাস ই এর ভ্যালু আমাদের বলে দিছে ভোল্ট পার মিটারে 24, কিউ এর ভ্যালু আমাদের বলে দিছে 2 কুলম্ব চার্জ বিশিষ্ট, তাহলে 2, স্মল এম, এম হচ্ছে গিয়ে 10 কেজি ভরের বস্তু, তাহলে এখান থেকে আসে হচ্ছে গিয়ে 10, তাহলে এখানে আসে হচ্ছে কত? 9.8 মাইনাস 24 দুগুণে 48, 48কে 10 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে গিয়ে 4.8। সরাসরি আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা ভেঙে লিখি, 48 ডিভাইডেড বাই 10, তাহলে এখান থেকে আসতে আসছে 9.8 মাইনাস 4.8, 0.8 কাটা, 9 থেকে 4 গেলে 5 থাকে, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন যেটা বের করতে পারলাম, সেই অ্যাক্সেলারেশনের মান আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কত ত্বরণেও নিচের দিকে এসে পৌঁছাবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে এসে পৌঁছাবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালুটাও ফাইন্ড আউট করতে পারলাম। নেক্সটে আসি। নেক্সটে বলছে যে একটা গোলক দেওয়া, গোলকের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে 0.3, বলছে এ এবং বিতে প্রাবল্যের অনুপাত কত বের করবা। এ বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে কতটুকু দূরে? এই বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে 0.6 মিটার দূরে, আর বি বিন্দু যেটা, বি বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে কতটুকু দূরে? বি বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে আমাদের 0.9 মিটার দূরে। তাহলে একটা হচ্ছে গিয়ে এ বিন্দু, একটা হচ্ছে গিয়ে বি বিন্দু, দুইটা বিন্দুতে প্রাবল্যের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে প্রাবল্যের অনুপাত বললে আমরা হচ্ছে গিয়ে ই এ ডিভাইডেড বাই ই বি এটা বুঝি, যেহেতু এ এর কথা আগে বলছে। তাহলে ই এর ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ, অথবা ই সমান সমান ভি ডিভাইডেড বাই আর, অথবা হচ্ছে আমরা এইখান থেকে কেন্দ্র থেকে যখন দূরত্ব বের করব এফ এর ইকুয়েশনটা সরাসরি বসায় দিলেও আমরা ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর এইভাবে করেও আমরা ভ্যালু বের করতে পারি।
তো এখান থেকে তো চার্জের কথা বলে দেয় নাই, চার্জের কথা আমাদের কোনো ভ্যালু নাই, জাস্ট ক্যাপিটাল কিউ বলা, তাহলে কিউ ডিভাইডেড বাই আর বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর, আর তো না স্কোয়ার, তাই না, একটা স্কোয়ার থাকে, তাহলে সি ইজ ইকুয়ালস টু সি ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, বিভবে হচ্ছে গিয়ে শুধু আর থাকে। আর ইবি যখন বের করব তখনও কুলম্বের কনস্ট্যান্ট, চার্জের মান সেম, ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এটার জন্য হচ্ছে আমাদের আর বি স্কোয়ার আসবে, আর এটার জন্য হচ্ছে আমাদের আর এ স্কোয়ার আসবে। তাহলে সি আর ক্যাপিটাল কিউগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর বি স্কোয়ার উপরে উঠে যাবে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আর বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এ স্কোয়ার। এখন আর বি এর মান মানে কেন্দ্র থেকে নিয়ে আর বি এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে গিয়ে 0.9, আর এটার জন্য ভ্যালু হচ্ছে গিয়ে 0.6, তাহলে এটা হচ্ছে গিয়ে 0.9 ডিভাইডেড বাই এটা হচ্ছে 0.6 মিটার, এদের হবে স্কোয়ার, তাহলে এখান থেকে আসতেছে 9/6, 9/6 স্কোয়ার মানে হচ্ছে আমার কাটাকাটি করলে ভিতরে থাকবে 3, 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 2 6, 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 9 ডিভাইডেড বাই 4। তাহলে এ ও বিতে প্রাবল্যের অনুপাত, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই এ রেশিও ইবি দ্যাট উইল বি ইকুয়ালস টু 9/4, এখান থেকে তাহলে আমরা রেশিওটা সুন্দর মতো বের করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে বেসিক প্রসেসে ফর্মুলাগুলো একটার পর একটা বসায় এখান থেকে সুন্দর মতো রেজাল্ট নিয়ে আসতে পারবো আর কি। আচ্ছা, নেক্সটে বলছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা পরিবাহী গোলকের তল সুষমভাবে 3 মাইক্রোকুলম্ব আধানে আহিত করা হলো। তাহলে এইখানে হচ্ছে আমরা আধান দিলাম 3 মাইক্রোকুলম্ব, তার মানে আমাদের ক্যাপিটাল কিউ এটার ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁻6 কুলম্ব। আহিত করা হলো 20 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, তো বলছে যে গোলকের পৃষ্ঠে এবং গোলকের পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার কোন দূরে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে। তাহলে গোলকটা কোথায়, আমরা হচ্ছে এইখানে একটা সুন্দর গোলক এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের সেই রেডিয়াস গোলক। সো গোলকের রেডিয়াস বলছে হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে গোলকের সেন্টার, সেন্টার থেকে নিয়ে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। আমাকে বলছে গোলকের পৃষ্ঠে বিভব বের করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে এই যে এই বিন্দু পৃষ্ঠে আমরা ধরে নিলাম বিন্দুটার নাম হলো গিয়ে এ, এই বিন্দুতে বিভব কত আমাদের হচ্ছে গোলকের না প্রাবল্য বের করতে বলছে, তাহলে এই বিন্দুতে আমাকে বের করতে হবে ই এ এর ভ্যালু কত এটা জিজ্ঞেস করছে, এবং বলছে পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে। তাহলে পৃষ্ঠ থেকে যদি আমি আরো 10 সেন্টিমিটার দূরে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইখান থেকে নিয়ে 20 থেকে এরকম 10 সেন্টিমিটার বাড়ায় দিলাম। তো অলরেডি তো কেন্দ্র থেকে কেন্দ্র হচ্ছে 20 সেন্টিমিটার, মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত 20 সেন্টিমিটার, এখান থেকে আমরা আরো 10 সেন্টিমিটার বাড়ায় দিলাম, বাড়ানোর পরে এখানে আরেকটা বিন্দু নিলাম বি, এই বি বিন্দুতে আমাকে এখানে বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে ই বি এর ভ্যালু কত হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু কেন্দ্র থেকে কেন্দ্র মানে এইখানে আমাদের কেন্দ্র থেকে পৃষ্ঠ সেন্টার টু সেন্টার এটার একটা ডিস্টেন্স আছে 20 সেন্টিমিটার, এটা নিয়ে সমস্যা না, এখানে কিন্তু সব সময় দূরত্বগুলো হিসাব করতে হবে কেন্দ্র থেকে। তাহলে এখানে কেন্দ্র থেকে বি বিন্দু পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে কি এইখান থেকে যে দুইটা ভ্যালু বের করব, ভ্যালুগুলো সরাসরি বের করতে পারবো। আমাকে বলছে সারফেসে বা পৃষ্ঠে আমাদের ই এ এর মান কত, পৃষ্ঠে যে এ বিন্দু আছে সেই বিন্দুর যে প্রাবল্য সেটা, তাহলে প্রাবল্যের ভ্যালু হবে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল কিউ বা স্মল কিউ যেটাই আছে সেটা ডিভাইডেড বাই হচ্ছে কি ডিস্টেন্স যেটা আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিস্টেন্সটা হবে কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব আর এ সেটার স্কোয়ার। তাহলে এখানে 20 সেন্টিমিটার যদি লিখে রাখি এইটাকে, তাহলে আমরা ধরবো হচ্ছে গিয়ে আর এ এবং কনভার্ট করতে হবে মিটারে, তাহলে 20 × 10⁻²² মিটার, এভাবে করে আমরা হচ্ছে এটা কনভার্ট করে রাখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম। আর এইখানে আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, আর এখানে 30 সেন্টিমিটার যেটা এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর বি, এবং আর বিটাও কনভার্ট করে রাখতে হবে 30 × 10⁻² মিটার, এটাকেও আমরা মিটারে কনভার্ট করে রাখলাম। তাহলে এখান থেকে আর এ স্কোয়ার আছে, মানগুলো বসায় দিই। আমাদের সি এর ভ্যালুটা কি, সি এর ভ্যালুটা হচ্ছে 9 × 10⁻³
9 মাল্টিপ্লাইড বাই স্মল কিউ। চার্জ কতটুকু দিছি 3 × 10⁻⁶। এটা তুমি স্মল কিউ ধরো ক্যাপিটাল কিউ ধরো, ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তুমি কতটুকু চার্জ দিচ্ছ সেটা। আমাদের যেহেতু বইয়ের ফর্মুলাতে ক্যাপিটাল কিউ আছে, সো আমরা এখানে ক্যাপিটাল কিউ ধরেই ম্যাথ করতেছি। তাহলে এখানে আমরা ক্যাপিটাল কিউ লিখে রাখলাম। তাহলে 3 × 10⁻9 × 10⁻9, কিউ এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁶ মাইক্রোকুলম্ব। আর নিচে হচ্ছে আর এ 20 × 10⁻², 20 × 10⁻² হোল স্কয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 × 9 = 27, 27 ইন্টু 10⁻9 10⁻⁶, সো 10 কিউব থাকতেছে, 27 × 10 কিউবড। আর নিচে হচ্ছে 20 × 10⁻²। আমরা যদি এখান থেকে একটা 10 বের করে নেই তাহলে হচ্ছে কি বেসিক্যালি এটা 2/10 আসে। বা সোজা কথায় আমরা এটাকে কিন্তু তাইলে ওইভাবে করেও ক্যালকুলেশনটা করে নিতে পারি। এই আর এ আর আর বির ভ্যালুটা আমরা সেন্টিমিটারকে এরকম পাওয়ারে না রেখে ক্যালকুলেশনের সুবিধার জন্য ওরে হচ্ছে গিয়ে 100 দিয়ে ভাগ করি। 20 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100 কনভার্ট করলে 1/5 আসে। তাহলে 1/5 মিটার এটা আসলো। আর আর বির ভ্যালু যেটা, এটাকে হচ্ছে কি আমরা 30/100 করে ফেলি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3/10 মিটার। দশমিকে না রেখে এইভাবে রাখলে ইজি। তাহলে আমার এখান থেকে 1/5 স্কয়ার করাটা ক্যালকুলেশনটা সুন্দর ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে সরাসরি ভ্যালুটাকে বসায় দিই। এখান থেকে হচ্ছে কি আমাদের 1/5 হোল স্কয়ার। তাহলে 5 × 5 = 25 আর 1 × 1 25 উপরে যে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে 27 × 10 কিউবড, 27 × 10 কিউবড × 25, বাস এখান থেকে রেজাল্ট যা আসে। তাহলে আমরা জানি 4 × 25 = 100, 7 × 25 হচ্ছে গিয়ে 175, 175 × 5 হাতে থাকবে হচ্ছে গিয়ে 17, 25 × 2 = 50, 50 আর 17 হচ্ছে গিয়ে 67। তাহলে 675 × 10 কিউবড। কি বের করলাম? এটা পৃষ্ঠে ই বের করলাম, তো ই এর একক যেটা হবে ওটা বসায় দিব নিউটন পার কুলম্ব। বাস একটা ডান। আরেকটা যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি আমাদের ওই যে বি বিন্দুতে পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার দূরে আমাদের বি বিন্দু যেটা আছে ইবি, সেখানেও আবার কুলম্বের কি বলে প্রাবল্য ভ্যালুটা বের করতে হবে। তাহলে ক্যাপিটাল কিউ আগের মতোই ডিভাইডেড বাই জাস্ট দূরত্বটুকু চেঞ্জ হবে, আর বি স্কয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কুলম্বের কনস্ট্যান্ট হচ্ছে 9 × 10⁹, ক্যাপিটাল কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 × 10⁻⁶, নিচে দূরত্ব হচ্ছে 3/10, সো 3/10 কে আমরা করব হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমার থাকতেছে হচ্ছে 9 × 3, এই দুইটা সংখ্যা আলাদা আলাদা রাখলাম, 9 - 6 হচ্ছে 10 কিউবড। আর নিচে থেকে হচ্ছে কি আমার একটা 3 স্কয়ার হয়ে আসবে, সো নিচে থাকবে হচ্ছে 9, একটা 10 স্কয়ার উপরে এসে গুণ হবে, 10 স্কয়ার একটা উপরে এসে গুণ হবে, তো 9 9 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে থাকবে 3 × 10 কিউবড আর স্কয়ার মানে হচ্ছে 10⁵। তাহলে 3 × 10⁵ নিউটন পার কুলম্ব। ওকে, সহজ হিসাব। তাহলে 675 × 10 কিউবড এটার একটা ভ্যালু আসবে, আরেকটার ভ্যালু আসবে হচ্ছে 3 × 10⁵ নিউটন পার কুলম্ব। দুইটা মানকে আমরা সুন্দর বের করে ফেললাম, জাস্ট ছবিটা একটু মাথায় রাখতে হবে। আমরা আসলে ছবির অংশটুকু খুব ভালো মতো খেয়াল রাখবো। কেন্দ্র থেকে সবসময় দূরত্ব হিসাব করতে হয়, সো হিসাব কিন্তু এখানে বলছে পৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার দূরে, আবার কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত 20 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠে 20, পৃষ্ঠ থেকে আবার আরও 10, তাহলে ওভারঅল দূরত্ব 30 ধরে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে এখানে আমাদের আরেকটা ম্যাথ বলে দেওয়া। এই ম্যাথের মধ্যে বলছে যে 1 ফোঁটা তেলকে 400 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা স্থির রাখা হয় একই পরিমাণ আধানযুক্ত দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট। আধান সেম, ব্যাসার্ধ দ্বিগুণ। আরেকটা ফোঁটাকে যদি আমি স্থির অবস্থায় রাখতে চাই তাহলে বিভব পার্থক্যের প্রয়োজন কত হবে, এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। বিভব পার্থক্যের প্রয়োজন হবে কত? এইখানে বিভব পার্থক্যের প্রয়োজন এখানে হবে হচ্ছে কত হবে, তাহলে এটা হচ্ছে কি আমাকে এখান থেকে জিজ্ঞেস করছে। তাহলে 1 ফোঁটা তেলকে 400 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা আমরা কি করি? স্থির রাখি। তাহলে এখন এইটার হিসাবটা কেমন হবে? প্রথম কথা, এরকম যদি আমরা 1 ফোঁটা তেল ধরি, তেলের কথা চিন্তা করি, তেলের মধ্যে হচ্ছে কি আমরা 400 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা স্থির রাখবো। তার মানে তেলের এই মাথা আর এই মাথার মধ্যে আমরা হচ্ছে একটা বিভব পার্থক্য প্রয়োগ করব। মনে করো এখানে আমরা প্লাস রেখে দিলাম, এখানে আমরা মাইনাস রেখে দিলাম, ঠিক আছে?
আধানের পরিমাণ তো কত এটা প্রশ্নের মধ্যে দেওয়া নাই, সো আধানের পরিমাণ আমরা ধরে নিলাম ওর মধ্যে হচ্ছে গিয়ে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, ওর মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে এই কণাটা নিচের দিকে একটা বল ফিল করবে, কণাটা নিচের দিকে যে বল ফিল করবে সেটা হচ্ছে গিয়ে এই দিক বরাবর, এটা হচ্ছে কোনটা, এটা হলো আমার mg। আর নিচে আমরা প্লাস রেখে দিছি, নিচে প্লাস রাখার জন্যে এই প্লাস আবার ওকে হচ্ছে গিয়ে এই প্লাসটা ওকে আবার হচ্ছে এই দিক বরাবর বিকর্ষণ করবে। আমরা mgটাকে পাশে লিখি, এইখান থেকে আমরা মনে করো এইদিকে একটা ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে আমাদের mg, তাই না? আর এইখানে যে আমরা প্লাস চার্জ রাখছি আবার ওর ভিতরেও প্লাস চার্জ দিছি, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার জন্য এই প্লাসকে বিকর্ষণ করে আবার উপরের দিকে ধাক্কা দিয়ে রাখবে এবং উপরের দিকে যে পরিমাণ বল ফিল করবে সেটা হচ্ছে গিয়ে আমার আবার ওই প্রাবল্যের জন্য যে এফ আসে E = F/Q, তাহলে F = EQ। এখন আমার চার্জ তো হচ্ছে ক্যাপিটাল কিউ, সো আমরা F = EQ লিখলাম, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা বিভব পার্থক্য দ্বারা স্থির রাখলাম। তাহলে কোশ্চেনের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে স্থির রাখা হয়, কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে যে এইখানে আমরা কি করি, স্থির রাখতেছি, স্থির রাখা হয়। স্থির রাখা হওয়া মানে ওর উপরে কোনো ফোর্স নাই, সামেশন অফ এফ হয়ে যাবে হচ্ছে গিয়ে 0। সামেশন অফ এফ যদি 0 হয়ে যায় তাহলে উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে আর নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, এই এফ আর mg দুইটা হয়ে যাবে সমান, এবং এফ সমান সমান আমরা বলতে পারি হচ্ছে গিয়ে EQ, এবং এফ সমান সমান যদি EQ হয় এই পাশে তাহলে চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের mg, ঠিক আছে? ওর একটা ভর থাকবে, থাকবে। এইখান থেকে হচ্ছে কি আমরা এখান থেকে ইকুয়েশন তাহলে কি লিখতে পারবো, আমরা ইকুয়েশন তাহলে লিখতে পারবো হচ্ছে, আমরা স্মল কিউ দিয়েও কিন্তু কাজ করতে পারি, যেহেতু আমাদের স্মল কিউ দেওয়া আছে আমরা নর্মালি স্মল কিউ ধরে এখানে কাজ করছি, সো এখানে স্মল কিউ লিখে দিই। ওর মধ্যে আমরা চার্জ দিলাম কতটুকু, প্লাস স্মল কিউ, তাহলে প্লাস প্লাসকে এখন ওইদিকে বিকর্ষণ করবে আর এখান থেকে আমাদের এর সাথে স্মল কিউটা এখানে গুণ করে দেব। তাহলে আমাদের ইকুয়েশনের এখানে স্মল কিউ দিয়ে মানে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে F = চলে আসবে হচ্ছে কি EQ সমান সমান আসবে হচ্ছে mg। তাহলে এখান থেকে E এর ইকুয়েশনটা কি, মানে প্রাবল্যের ইকুয়েশনটা কি আসবে, mg/q। এখানে যে প্লাস মাইনাসের যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্যটা আমরা অ্যাপ্লাই করছি, সেই তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা আসবে হচ্ছে mg/q। এত। এখন নেক্সটে বলছে একই পরিমাণ আধান যুক্ত, তার মানে প্লাস কিউ পরিমাণ আধানই থাকবে, বাট ব্যাসার্ধটা কি করে ফেলবো, ডবল, দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটা ফোঁটাকে যদি স্থির রাখতে চাই তাহলে বিভব পার্থক্যের প্রয়োজন আমার কত হবে, এটা হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে নতুন ইকুয়েশনে পরের ঘটনায় মানে হচ্ছে কি আমরা যখন কেস 2 নিব, কেস 2তে কি বলছে, কেস 2তে হচ্ছে আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে দ্বিগুণ, কেস 2তে বলছে যে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়ে যায় আবারও একই কথা, EQ = mg, এভাবে করেই লিখতে পারবো, বাট তখন m এ চেঞ্জ আসবে। আমাদের এই যে কণাটা, এই কণাটার ভর m কে আমরা কিভাবে লিখি, আমরা জানি m = ρv, ρ সমান সমান m/v, তাহলে m সমান সমান ρv, তাহলে m সমান সমান ρ ইন্টু v এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 4/3 পাই স্মলার কিউবড, এটা হচ্ছে m। এখন ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে সেই ক্ষেত্রে m চেঞ্জ হবে, তাহলে m প্রাইম হবে ρ ইন্টু 4/3 পাই r কিউবড, এই r এর জায়গায় চলে আসবে হচ্ছে গিয়ে 2r, তাই না? m প্রাইম চলে আসবে, তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে গিয়ে ρ মাল্টিপ্লাইড বাই 4/3 পাই r কিউবড, এই r কিউবডকে আলাদা করে নিলাম, আর 2 কিউবড হচ্ছে গিয়ে আমার 8, r কিউবডকে সামনে নিয়ে আসলাম, 2 কিউবড 8 কে পাশে রাখলাম, তো ρ ইন্টু 4/3 পাই r কিউবড আবার কি স্মল m, তাহলে আমার এইখান থেকে স্মল m প্রাইম এটাকে লেখা যাবে হচ্ছে গিয়ে 8m, তাই না? এই পুরো পোরশনটুকে আবার কি, এই পুরো পোরশনটুকে আবার হচ্ছে স্মল m, তাহলে এখান থেকে m প্রাইম হয়ে যাবে হচ্ছে 8m। তাহলে যদি 8m হয়ে যায় আমাদের e এর ইকুয়েশনটা আবার বসাই দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি m প্রাইম সমান সমান 8m পাই তাহলে e প্রাইমের একটা ভ্যালু পাওয়া যাবে নতুন, এটা ছিল হচ্ছে mg/q, এখন হয়ে যাবে হচ্ছে m প্রাইম g/q, এখন হয়ে যাবে হচ্ছে m প্রাইম g/q, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 8m তার সাথে g/q, m প্রাইমের ভ্যালু হচ্ছে 8m, তাহলে 8m ইন্টু g/q, আর এটা ছিল হচ্ছে mg/q। তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমাদের mg/q আবার কি e না, তাহলে e প্রাইম = কি লেখা যায়, e প্রাইম = লেখা যাবে হচ্ছে 8e।
আমরা এখান থেকে 8 রাখলাম, mg/q কে লিখলাম হচ্ছে e। তাহলে e প্রাইম সমান সমান আমার আসতেছে হচ্ছে 8e। এখন e প্রাইমের ভ্যালু আবার আমাকে বিভব পার্থক্য লাগবে, সো ভোল্টে যেতে হবে। সো e আমরা জানি v/r। আর এখানে যে ই আছে, ই প্রাইম আছে, সেটার জন্য হচ্ছে 8 ইন্টু আমরা লিখতে পারি হচ্ছে v/r। তাহলে আর গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের নতুন যে বিভব পার্থক্য v প্রাইম আসবে সেটা হচ্ছে পূর্বের যে বিভব পার্থক্য ছিল v, সেই বিভব পার্থক্যের কত গুণ? বিভব পার্থক্যের হয়ে যাবে 8 গুণ। ঠিক আছে, ই প্রাইম কে লিখলাম v প্রাইম বাই আর, ই কে লিখলাম v বাই আর, আর গুলা ক্যান্সেল আউট হয়ে গেল, 8 থাকলো। তাহলে নতুন যে বিভব পার্থক্য হবে সেটা হচ্ছে পূর্বে আমরা যেই বিভব পার্থক্য দিছি তার কয় গুণ? তার 8 গুণ। এখানে তো আবার v এর ভ্যালুও দেওয়া আছে, এই যে 400 ভোল্ট বিভব পার্থক্য, এটা হচ্ছে আমরা পূর্বে দিছিলাম, তাহলে v এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে 8 এর সাথে গুণ করে দিব হচ্ছে গিয়ে 400 ভোল্ট, 4 8 32, 3200 ভোল্ট। এখান থেকে তাহলে নতুন যে ভোল্টেজ চলে আসবে সেই ভোল্টেজের ভ্যালু হবে হচ্ছে গিয়ে 3200 ভোল্ট। শেষ। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ম্যাথগুলো একটু ঠান্ডা মাথায় করব, যেন এখানে কোনো রকমের ভুল টুল না হয়। বুঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমার আসলো 3200 ভোল্ট। নেক্সটে চলে যাই, আমাদের তড়িৎ প্রাবল্যর পার্টটুকু শেষ। এবার আমরা আসি হচ্ছে গিয়ে তড়িৎ বিভবের কাছে। তড়িৎ বিভবের মধ্যে বলছে কোনো একটা বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দু, এতে যথাক্রমে 6, 8 এবং -2 কুলম্ব চার্জ রাখা। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ রাখলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব হবে হচ্ছে গিয়ে 0। তাহলে প্রথম কথা আমাদের এখানে লাগবে যেটা, ওইটা হচ্ছে গিয়ে একটা বর্গক্ষেত্র দরকার। আমরা জানি বর্গক্ষেত্র সিস্টেম কি। বর্গক্ষেত্র যদি এরকম হয় তাহলে এখানে একটা কর্নারে চার্জ রাখা, এটা হচ্ছে গিয়ে Q1, এই কর্নারে একটা চার্জ রাখা, এটা হচ্ছে গিয়ে Q2, এই কর্নারে একটা চার্জ রাখা থাকবে, এটা হচ্ছে গিয়ে Q3, এবং এই কর্নারে একটা চার্জ রাখা থাকবে, এটা হচ্ছে গিয়ে Q4। ঠিক আছে, তাহলে 4টা কৌণিক বিন্দুতে 6, 8, -2, তাহলে এখানে রাখলাম হচ্ছে আমরা 6, এখানে রাখলাম হচ্ছে আমরা 8, এখানে রাখলাম হচ্ছে -2। Q4 এর ভ্যালুটা কত হলে আমাদের এই কেন্দ্রে বিভব 0 হবে? তাহলে ভি সেন্টারের ভ্যালুটা কি হয়ে যাবে? ভি সেন্টারের ভ্যালুটা চলে আসবে হচ্ছে 0। এইটার ক্ষেত্রে আমরা সবাই একটা শর্টকাট জানি, যে যদি এরকম বলে দেয় কোশ্চেনের মধ্যে বর্গক্ষেত্র, কোশ্চেনে যদি এরকম বলা থাকে বর্গক্ষেত্র, অথবা যদি কোশ্চেনের মধ্যে বলা থাকে হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র যদি বলে দেয়, আর যদি আমাদেরকে বলে দেয় হচ্ছে গিয়ে কোশ্চেনের মধ্যে কেন্দ্রে বিভব 0, কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় কেন্দ্রে বিভব 0, এই দুইটা হইলে আমরা একটা কি বসাতে পারি? আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। সো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি শর্টকাটগুলো ইউজ করব। তাহলে Q4 এটা শর্টকাটটা ছিল হচ্ছে -Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এখান থেকে Q1 এর ভ্যালুগুলো আমরা বসাই দিই। এটার ভ্যালু হচ্ছে 6, এটার ভ্যালু হচ্ছে 8, এটার ভ্যালু হচ্ছে -2। তাহলে আমাদের Q4 এর রেজাল্ট কত আসবে? এখান থেকে তাহলে আমরা Q4 এটার ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে 8 6 14, 14 থেকে 2 গেলে হচ্ছে 12, সামনে একটা মাইনাস আছে, সো এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে -12 কুলম্ব। তার মানে চতুর্থ কৌণিক বিন্দুতে আমরা যদি 12 কুলম্বের মতো চার্জ রাখি, -12 কুলম্বের মতো চার্জ রাখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সুন্দর মতো বলে দিতে পারবো যে কেন্দ্রে আমার বিভব কত আসবে? কেন্দ্রে বিভব আসবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে Q4 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম -12 কুলম্ব। এই ছবিগুলো মনে রাখতে হয়, শর্টকাটগুলো মনে রাখতে হয়, শর্টকাটের জন্য কন্ডিশন মনে রাখতে হয়, তাহলে সরাসরি এগুলো রিটেনেও অ্যাপ্লাই করা যায়। নেক্সটে যাই, এটাই আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি 24-25 এর প্রশ্ন। খুবই সহজ কোশ্চেন একটা আসছিল, ইজি। কোন গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 10টা চার্জ সুষমভাবে ছড়িয়ে দেওয়া হলো। 20 কুলম্ব মানের 10টা চার্জ যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল চার্জ কত হবে? 20 কুলম্ব মাল্টিপ্লাইড বাই 10টা চার্জ, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 200 কুলম্ব। 10টা চার্জ আছে, প্রত্যেকটার মান 20 কুলম্ব, তাহলে ওভারঅল চার্জ 200 কুলম্ব। উক্ত গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। সো গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? তাহলে আমাদের যেহেতু ব্যাসার্ধর চাইতে এটা ছোট, আমাদের যদি এটা আমাদের স্ফিয়ার বা গোলক হয়, এই গোলকের রেডিয়াস, এটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে গিয়ে 15 সেন্টিমিটার, আর আমাকে ভ্যালু জানতে চাইছে এইখানে আমার ভোল্টেজ কত হবে, এটা হচ্ছে বিভব কত হবে, এটা জানতে চাইছে, এবং এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে কি মাত্র 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে গোলকের ভেতরে বিভব কিসের বিভবের সমান হয়? পৃষ্ঠের বিভবের সমান হয়, তাই না? গোলকের ভেতরে বিভব ইজ ইকুয়ালস টু পৃষ্ঠের বিভব।
সো বেসিক্যালি আমার পৃষ্ঠের বিভবটা বের করলে আমি ওই 5 সেন্টিমিটার দূরে যে বিভবটা আছে সেটা বের করতে পারবো। তাহলে গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই চার্জ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স। শেষ। তাহলে সি এর ভ্যালু হচ্ছে আমার 9 × 10⁹ ইন্টু চার্জের মান আমরা গুণ করে বের করে রাখছি 200 কুলম্ব, আর নিচে হচ্ছে আর। তাহলে আর এর মান হচ্ছে গিয়ে গোলকের ব্যাসার্ধ যেটা সেটা। তাহলে এই যে 15 সেন্টিমিটার, এখান থেকে আমরা আর বের করে নিতে পারি 15 × 10⁻² দিয়ে, এত মিটার। ঠিক আছে, আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু লিখতে পারি 15 × 10⁻²। যেহেতু সেন্টিমিটারে বলা, সো আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এইখানে আমাদের কি থাকতেছে, এইখানে তাহলে আমরা একটু ক্যালকুলেশন ঠিক করি। 9 × 10⁹ ইন্টু 200কে লেখা যায় হচ্ছে গিয়ে 2 × 10², আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 15 × 10⁻²। তো এইখানে 10 এর পাওয়ার আলাদা হিসাব করব, এগুলার পাওয়ার আলাদা হিসাব করব। তাহলে 9 × 2 = 18, নিচে থাকবে হচ্ছে গিয়ে 15 ইন্টু 10⁹ প্লাস 2 মাইনাস 2 উপরে উঠে প্লাস 2 হয়ে যাবে। তাহলে পাওয়ার 9 পাওয়ার 2 পাওয়ার আবার -2 উপরে উঠে +2। তাহলে 18 ডিভাইডেড বাই 15, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটলে 3 × 6 = 18, 3 × 5 = 15 ইন্টু আসতেছে 10⁻৯, 10 11 12 13 10⁻13। এভাবে করেও রাখা যায়, অথবা হচ্ছে 6কে 5 দিয়ে ভাগ করলে 5 একবার যাবে, তারপর হচ্ছে গিয়ে একটা দশমিক পড়বে, 1 থাকবে ভাগশেষ, দশমিকের জন্য 10, 5 × 2 = 10। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1.2 × 10⁻13। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম, ভি বের করলাম। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে এত ভোল্টস। 6কে 5 দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে চলে আসবে হচ্ছে 1.2, বাকি হচ্ছে আমার 10 এর পাওয়ার 10⁻13। সো গোলকের ভিতরে যে কোনো জায়গায় বিভব হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে পৃষ্ঠের বিভবের সমান। এইটা মনে রাখলে আমি এখান থেকে অ্যান্সার করতে পারবো আর কি। নেক্সটে যাই। নেক্সটে আমাদের বলছে যে 1 মিটার দূরত্বে অবস্থিত দুইটা চার্জ +1 মাইক্রোকুলম -5 মাইক্রোকুলমের সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত হবে। তাহলে এখানে একটা চার্জ রাখা আছে, এই চার্জের মান আমরা ধরলাম হচ্ছে গিয়ে +1 মাইক্রোকুলম, এটা হচ্ছে Q1, এটার ভ্যালু হচ্ছে তাহলে 10⁻⁻6 কুলম্ব। আর এটা হচ্ছে গিয়ে আমার Q2, এটার ভ্যালু হচ্ছে -5 × 10⁻⁻6 কুলম্ব মাইক্রো, এবং পরস্পর কতটুকু দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে আছে। তাহলে এখানে যে চার্জ রাখলাম, এই চার্জটা হচ্ছে গিয়ে আমার জন্য Q1, এইটা থেকে এইখানে নির্দিষ্ট দূরত্বে আরেকটা চার্জ রাখলাম, এই চার্জের ভ্যালুটা হচ্ছে Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। আমাকে বলছে সংযোগকারী সরলরেখার ঠিক মধ্যবিন্দুতে বিভব কত হবে। সো এটা হচ্ছে গিয়ে মাঝখানের পয়েন্ট, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 0.5 মিটার, আর এখান থেকে এইটুকের দূরত্ব হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুতে বিভব কত হবে, Q1 Q2 দুইটা চার্জের জন্যই আমি এই বিভবের হিসাবটা করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সেন্টার পয়েন্টে ভি যেটা আছে, সেই ভি যদি আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে ভি এর ইকুয়েশন আমরা হচ্ছে গিয়ে এইভাবে করে লিখতে পারবো, ভি ফর Q1 প্লাস ভি ফর Q2, দুইটা চার্জের জন্য আমার ভোল্টেজ হিসাব করতে হবে। সো ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে গিয়ে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এটার জন্য হবে হচ্ছে গিয়ে Q1 ডিভাইডেড বাই আর, এখানে আর গুলা সব সেম বেসিকলি, সো আর প্লাস এখানে হচ্ছে আবার কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই Q2 ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা সি ডিভাইডেড বাই আরটাকে কমন নিয়ে ফেলতে পারি, ব্র্যাকেটে থাকবে হচ্ছে গিয়ে Q1 প্লাস Q2। শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে মান বসাই দিব। তাহলে সি এর মান কত, 9 × 10⁹ ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার মানে হচ্ছে গিয়ে হাফ, 0.5 মিটার মানে হলো হাফ। আর এখান থেকে Q1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 10⁻⁻6, আর ওখানে আছে হচ্ছে গিয়ে -5 × 10⁻⁻6। তাহলে 1 - 5 কত হয়, -4। তাহলে এখান থেকে হাফের উপরে উঠে যাবে, 9 × 2 = 18 হয়ে যাবে, 18 × 10⁹ ইন্টু -4 × 10⁻⁻6, তাই না। তাহলে এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসবো, 4 18 গুণ করে দিব, 18 × 4 হচ্ছে 40, 4 8 32 72, তাহলে -72 × 10³ 9 - 6 তো 3। তাহলে টোটাল ভোল্টেজ যেটা আসতেছে, সেই ভোল্টেজ আসতেছে হচ্ছে -72 10³ ভোল্টস। ঠিক আছে, -72 × 10³ ভোল্টস মানে -72,000 ভোল্ট আর কি।
তাহলে এখান থেকে আমরা একটু ছবিটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারি, বাকি ক্যালকুলেশন কিন্তু আমার জন্য খুবই সোজা। আমি একটু ঠান্ডা মাথায় জাস্ট ক্যালকুলেশনটা করে দিলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে বলছে প্রতিটি 220 ভোল্ট এ চার্জিত সম আকারের 8টা ছোট গোলাকার ফোঁটাকে মিলিত করে একটা বড় ফোঁটায় পরিণত করলাম। কয়টা ছোট গোলাকার? 8টা। এন এর ভ্যালু হচ্ছে 8। ছোট গোলাকার ফোঁটা মিশায় একটা বড় ফোঁটায় পরিণত করা হলো। বড় ফোঁটার বিভব কত হবে? প্রত্যেকটা 220 ভোল্টে চার্জিত সম আকারের গোলক ছিল। তাহলে বড় গোলকের রেডিয়াসটা আগে বের করে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 4/3 পাই স্মল আর কিউবড, এরকম ছোট গোলক n সংখ্যক মিশায় আমরা একটা বড় গোলক পেলাম। তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউবড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে n স্মল আর কিউবড ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর কিউবড। তাহলে আমাদের ক্যাপিটাল আর এর ভ্যালু আসবে হচ্ছে স্মল আর মাল্টিপ্লাইড বাই 3√n, মানে ঘনমূল যদি করি তাহলে n এর 3√। তাহলে স্মল আর এর মান বলে দেওয়া নাই আমাদের, এখানে স্মল আর এর মতোই থাকলো। আর হচ্ছে স্মল n এর ভ্যালু হচ্ছে গিয়ে 8। তাহলে আর তার সাথে হচ্ছে 3√8, তাহলে 2। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে টুয়াইজ আর। ঠিক আছে, আমরা শুরুতে হচ্ছে বড় গোলকের যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেটাকে হচ্ছে আগে ফাইন্ড আউট করে রাখলাম আর কি। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে বড় গোলকের যে বিভব, সেই বড় গোলকের বিভবটা নিয়ে একটু কাজ করব। তাহলে বড় গোলকের বিভব যেটা, বড় গোলকের বিভবকে আমরা ধরলাম ভি। তাহলে ভি এর ইকুয়েশন কি? ভি এর ইকুয়েশন হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই চার্জ ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের ডিস্টেন্স, তাই না? ভি ইজ ইকুয়ালস টু, তাহলে কুলম্বের কনস্ট্যান্ট সি মাল্টিপ্লাইড বাই হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর। বড় গোলকের জন্য আমরা হচ্ছে গিয়ে এইটাকে ফাইন্ড আউট করে ফেললাম। এখন আমাদের এইখানে 8টা ছোট গোলাকার চার্জে 220 ভোল্টে চার্জিত সম আকারের 8টা ছোট গোলাকার ফোঁটা মিশায় বড় গোলাকার ফোঁটায় পরিণত করছে আর কি। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে এখান থেকে 2 আছে। এখন বড় গোলকের বিভব আমরা হচ্ছে গিয়ে যখন বের করব তখন তো ক্যাপিটাল আর লিখতে পারবো না, তখন লিখতে হবে হচ্ছে বড় হাতের আর, তাই না? আর ছোট গোলাকার যেই ফোঁটাগুলা ছিল ওইগুলার বিভব আমরা যদি বের করতে যাই স্মল ভি বা স্মল ভি দিয়ে, তাহলে সেক্ষেত্রে সি ইন্টু ক্যাপিটাল কিউব ডিভাইডেড বাই আর, আমরা ওর একটা প্রাইম দিয়ে দিই তাহলে বেটার হয়। আর এইখান থেকে ছোট গোলকের বিভব যদি বের করতে চাই তাহলে ওটাকে ক্যাপিটাল ভি লিখি, সি ইন্টু ছোট গোলকের মধ্যে চার্জ আছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে স্মল আর। এখন বড় গোলক আমরা বানাইছি 8টা ছোট গোলক মিলাই, তাহলে প্রথমটার মধ্যে যদি ক্যাপিটাল কিউ চার্জ থাকে এটার মধ্যে চার্জের পরিমাণ হবে 8 কিউ, তাই না? চার্জের মান তো এখানে বলে দেওয়া নাই, জাস্ট প্রতিটি 220 ভোল্টে চার্জিত সম আকারের গোলকের কথা বলা। তার মানে ভি ছোটগুলার ভোল্টেজ আমি জানি, বড়টার ভোল্টেজ হচ্ছে ভি প্রাইম। আমাকে বলছে বড় ফোটার বিভব ভি প্রাইমটাই ফাইন্ড আউট করতে হবে। তাহলে সি ইন্টু কিউ বাই আর, স্মল আর হচ্ছে ছোট গোলকের রেডিয়াস আর কিউ হচ্ছে ছোট গোলকের চার্জ। এরকম 8টা গোলক মিশিয়ে যেহেতু এখানে করছি, সো এখানে চার্জ হয়ে যাবে 8 কিউ আর রেডিয়াস তো ক্যাপিটাল আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এখন এই ক্যাপিটাল ভি প্রাইমটা বের করব, বের করতে গিয়ে আমরা ক্যাপিটাল ভি দিয়ে এটারে ডিভাইড করে ফেলবো। ডিভাইড করলে সি সি গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যাপিটাল কিউ গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা পরে ক্যান্সেল আউট করি, এটাকে লিখি 8 কিউ ডিভাইডেড বাই আর, আর এটার জন্য আসবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর। সি গুলো আমরা আগেই কেটে ফেললাম। তাহলে এখান থেকে ক্যাপিটাল কিউ ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের এই পাশে থাকবে হচ্ছে 8, আর ক্যাপিটাল আর হচ্ছে 8 এর সাথে স্মল আর যে উপরে গুণ হবে, ক্যাপিটাল আরটা হচ্ছে কি এখানে নিচে নেমে আসবে। এখন ভ্যালু বসাই দেই, স্মল ক্যাপিটাল আর হচ্ছে টুয়াইজ আর, তাহলে এখানে 8 স্মল আর ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে গিয়ে টুয়াইজ আর। তাহলে আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, 8কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 4। তাহলে আমাদের নতুন যে ভি প্রাইম আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে 4 টাইমস অফ দ্য ইনিশিয়াল ভোল্টেজ। ইনিশিয়াল ভোল্টেজ কত ছিল? 220 ভোল্ট। তাহলে 4কে আমরা 220 দিয়ে মাল্টিপ্লাই করব, 4/88, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 880 ভোল্টস। এই হচ্ছে আমার নতুন যে বড় গোলকটা আসবে সেই বড় গোলকের যে ভোল্টেজটা আসে সেটা। ঠিক আছে, আমরা সুন্দর মতো এখান থেকে রেশিও করে 880 ভোল্ট এখান থেকে ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারলাম আর কি। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে বলছে হচ্ছে তড়িৎ বিভব V is equals to 5
প্লাস 4x স্কোয়ার ভোল্ট, এক্স মিটারে প্রকাশিত, এক্স ইকুয়ালস টু 2.5 অবস্থানে এত কুলম্ব আধান কত বল অনুভব করবে। সো কত বল অনুভব করবে মানে আমাকে এখান থেকে ফোর্সের ভ্যালু কত হবে জিজ্ঞেস করছে, আর আধানের ভ্যালু হচ্ছে আমাদের -3 × 10⁶, এটাকে আমরা কিউ ধরে নিলাম। তাহলে আমাদের তড়িৎ বিভব দেওয়া আছে ভি, কিন্তু বিভবটা এবার ভ্যালুতে না ইকুয়েশনে দেওয়া আছে 5 + 4x স্কোয়ার ভোল্ট, 5 + 4x স্কোয়ার ভোল্টস এভাবে করে বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আগে ফোর্সে আসতে হলে প্রাবল্যতে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ই এর ইকুয়েশনটা কি জানি, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে -dv/dx, তাই না? আমরা হচ্ছে জানি যে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে প্রাবল্য। তাহলে ই ইজ ইকুয়ালস টু -dv/dx, তাহলে -ddx করতে হবে হচ্ছে আমাদের 5 + 4x স্কোয়ার, এই ইকুয়েশনকে 5 এর ডিফারেন্সিয়েশন আসবে 0, আর 4x স্কোয়ারের জন্য আমার 4 বাইরে থাকবে, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে 2x, তাহলে -4 তার সাথে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আসবে 2x, তাহলে এখান থেকে আসবে হচ্ছে -8x। ঠিক আছে, তাহলে ই যদি -8x হয়, আমাদের x এর ভ্যালু বলে দিছে 2.5 মিটার, তাহলে at x is equals to 2.5 মিটার আমরা ই পেয়ে যাব কত, ই is equals to পেয়ে যাব -8 × 2.5। তাহলে আড়াইকে 2 দিয়ে গুণ করলে 5 আসে, তাহলে আড়াইকে 4 দিয়ে গুণ করলে 10 আসবে, আড়াইকে 6 দিয়ে গুণ করলে 15 আসবে, আর আড়াইকে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 20 আসবে। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে -20 নিউটন পার কুলম্ব। আমি এখান থেকে ই এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেললাম। এখন আমার কাছে জানতে চাইছে যে এফ এর ভ্যালুটা, ফোর্সের ভ্যালুটা কত। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ, তাহলে এফ এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে আমাদের ই কিউ, এরকম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে ই এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে আমরা ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেললাম, আর এখান থেকে আমরা এটার ভ্যালুটাও -20 ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে ই এর ভ্যালু কত, আমরা ই এর ভ্যালু জানি -20, আর কিউ এর ভ্যালু আবার নিজে মাইনাস, তাহলে -3 × 10⁶, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 3 × 20 = 60 × 10⁶, অথবা 6 × 10⁷, যেভাবে করে বলি না কেন, এখান থেকে আমাদের এত ফোর্স বের করলাম। সো এটার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে নিউটনে। ঠিক আছে, তাহলে 6 × 10⁷ নিউটন। এখানে কিন্তু এই ইকুয়েশনগুলো ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনগুলো কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে। সো এগুলো দিয়ে হচ্ছে আমি এখান থেকে কাজ করতে পারবো। তাহলে আমার রেজাল্ট চলে আসলো হচ্ছে গিয়ে 6 × 10⁷ -20, এখান থেকে হচ্ছে 3 × 20 = 60। হ্যাঁ ঠিক আছে, 3 × 20 = 60, তাই না? 20 দিয়ে গুণ করছি, এখানে একটা 10 বের হয়ে আসবে -20-র জন্য, 10কে আমরা এখানে গুণ করব, সো 7, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমাদের বলছে যে ex = 3x আর ey = 4। যদি এমন হয় তাহলে vb - va কত। তো a একটা বিন্দু দেওয়া আছে, b একটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের vb - va, তার মানে a বিন্দু আর b বিন্দুর মধ্যে যে বিভব সেটা বের করতে বলছে। তার মানে vb - va মানে a থেকে শুরু করে b পর্যন্ত। এখন আমরা একটা ফর্মুলা জানি যে যদি আমাদের dv বের করতে হয় তাহলে dv, এই যে একটু আগে আমরা যে ইকুয়েশন করলাম e = -dv/dx, তাহলে যদি আমি dv বের করতে চাই dx দিয়ে e এর সাথে গুণ করতে হবে, বা dr দিয়ে গুণ করতে হবে, মাইনাসটা ওই পাশে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে dv বা del v বের করতে চাই, সেই dv এর ইকুয়েশন হচ্ছে গিয়ে -e ভেক্টর ডট dx ভেক্টর বা dr ভেক্টর, এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি। তারপর যদি বিভবের পার্থক্য বের করতে চাই তখন হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে dv/dx, এখন আমার এখানে ই ভেক্টরটা বের করে নিতে হবে, যেহেতু ex আর ey আমি জানি। ex আর ey জানলে ই ভেক্টর সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি exi ক্যাপ প্লাস eyj ক্যাপ। ex এর ভ্যালু হচ্ছে thrice x, ey এর ভ্যালু হচ্ছে, তাহলে এখান থেকে 3xi ক্যাপ প্লাস 4j ক্যাপ। এখান থেকে আমি ই ভেক্টরটা বের করে রাখলাম। আর লাগবে হচ্ছে আমার dr ভেক্টর। dr ভেক্টরটা হচ্ছে কি আমাদের dxi ক্যাপ x অ্যাক্সিসের জন্য বা x এর ভ্যালুর জন্য, আর dyj ক্যাপ হচ্ছে আমার y এর ভ্যালুর জন্য, তাহলে dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ। এখন ই ভেক্টর ডট dr ভেক্টর যদি বের করতে যাই, আমি এখান থেকে vb - v এর যে ইকুয়েশন আছে সেটাকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে vb
মাইনাস ভিএ, ভোল্টেজের যে ডিফারেন্স ডেল ভি যখন আসবে তখন এখান থেকে মাইনাস আমাকে ই ভেক্টর ডট ডিআর ভেক্টর করতে হবে, এবং এটা করতে হবে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। যেহেতু ভিবি মাইনাস ভিএ বের করতেছি, তার মানে ভিএ আগে ফাইন্ড আউট করবো, ভিবি পরে। তাহলে এ হচ্ছে কি আমার লোয়ার লিমিট, বি হচ্ছে কি আমার আপার লিমিট। তাহলে এখানে মাইনাস মাইনাসের মতো থাকলো। ই ভেক্টর ডট ডিআর ভেক্টর, এইটাকে যদি আমরা এখন এখান থেকে ডট করতে যাই ই ভেক্টরের সাথে ডিআর এর, তাহলে 3x dx আসতেছে, 3x dx আসতেছে একটা, প্লাস 4 dy আসতেছে একটা, প্লাস 4 dy আসতেছে একটা। তাহলে দুইজনকে আলাদা আলাদাভাবে দুইটা লিমিটে ইন্টিগ্রেশন করতে হবে, ওর লিমিট আলাদা হবে, ওর লিমিট আলাদা হবে। এ থেকে বি, তাহলে এ এর ভ্যালু x এর জন্য হচ্ছে 0, বি এর ভ্যালু x এর জন্য হচ্ছে গিয়ে 5, তাহলে x এর জন্য হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন। আর এইটার ভ্যালু x এর জন্য হচ্ছে, y এর জন্য হচ্ছে 2, আর এখানে হচ্ছে 0, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 2 থেকে 0 পর্যন্ত। এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাসটাকে বাইরে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আসো এটাকে সলভ করব। মাইনাস এখান থেকে থাকবে 3x dx এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে x² ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা লিমিট বসাবো, উপরে 5 নিচে 0, আর প্লাস 4 dy এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে গিয়ে y, এটা তো ইন্টিগ্রেশন একবারে করেই ফেলা যায়, 4 dy আমরা ইন্টিগ্রেশনে y লিখে ফেললাম, আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 2, এই হচ্ছে আমার বাইরের যে থার্ড ব্র্যাকেট আছে সেটা, মাইনাসটাকে ভুলে গেলে চলবে না। তাহলে এখানে মাইনাস থাকবে, এখানে 3 ডিভাইডেড বাই 2 আমরা আলাদা করে নিয়ে আসতে পারি, তাহলে x স্কোয়ারের জায়গায় বসাতে পারবো 5 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার উইচ ইজ 25, প্লাস 4 এখানে বসবে হচ্ছে গিয়ে 0 মাইনাস 2, এখানে বসবে হচ্ছে 0 মাইনাস 2, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে হচ্ছে 5 5 25, 3 25 75, 75 ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 25, 3 25 75 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে y এর ভ্যালুটা 0 মাইনাস 2 হওয়ার জন্য নেগেটিভ মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 দুগুণে 8, তাহলে এখান থেকে হচ্ছে আমরা 2 নিয়ে ফেলতে পারি, তাহলে এখানে আসবে 75 মাইনাস 8 দুগুণে 16, 75 মাইনাস 16, বাইরে একটা মাইনাস থাকতেছে আর কি। তাহলে 75 থেকে 6 চলে গেলে হচ্ছে কি 69, 69 থেকে 10 চলে গেলে 59, তাহলে 59 ডিভাইডেড বাই 2, আর বাইরে থাকতেছে হচ্ছে একটা মাইনাস, তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে কত, রেজাল্ট আসতেছে হচ্ছে 50 এর অর্ধেক হচ্ছে 25, 9 এর অর্ধেক হচ্ছে 4.5, 25 আর 4.5 29, তাহলে মাইনাস 29.5 ভোল্টস। এই হচ্ছে আমার এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সুন্দর মতো বের করে ফেলা গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার রেজাল্ট চলে আসলো হচ্ছে মাইনাস 29.5 ভোল্টস, দ্যাটস ইট। এবার তাহলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু থেকে সেভাবে করে আমরা কখনোই রিটেন এমসিকিউ আসতে দেখি নাই, বাট যদি পরীক্ষার হলে আসে। একটা তড়িৎ দ্বিমেরু 2 মিলিকুলম মানের দুইটা বিপরীত চার্জ দ্বারা গঠিত। তাহলে আমাদের চার্জের ভ্যালু কিউ, এটার ভ্যালু বলে দেওয়া আছে 2 × 10⁻³ কুলম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার। তো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরি হচ্ছে 12, 4 সেন্টিমিটার মানে 4 × 10⁻² মিটার। বলছে দ্বিমেরুটি 5 × 10⁵ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র। তাহলে ই এর ভ্যালু বলে দিছে দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে। দ্বিমেরুটা যেভাবে ছিল তার থেকে আমরা ঘুরায় ফেলবো। তার মানে হচ্ছে মনে করো এইখানে ছিল হচ্ছে গিয়ে আমাদের মাইনাস কিউ, এইখান থেকে আমাদের এই পাশে ছিল হচ্ছে গিয়ে প্লাস কিউ। এইখানে অ্যাঙ্গেলের ভ্যালু কত ছিল 0 ডিগ্রি, তাহলে ইনিশিয়ালি অ্যাঙ্গেল ছিল হচ্ছে 0। আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে রোটেট করলাম, রোটেট করে এটাকে এই দিকে এটাকে এইদিকে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার জন্য আমার এই পাশে চলে আসলো হচ্ছে গিয়ে প্লাস কিউ, আর ওই পাশে চলে যাবে হচ্ছে গিয়ে মাইনাস কিউ, এবং এখানে আমরা ফাইনাল যেটা থিটা ফাইনাল সেটার ভ্যালুটা 180 ডিগ্রি, যেহেতু আমরা বিপরীত অভিমুখে স্থাপন করছি। সো যেভাবে ছিল জাস্ট এটাকে ধরে রোটেট করে ঘুরাই এভাবে বসাই দিছি, তাহলে থিটা এফ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাকে এইটার জন্য ওভারঅল বের করতে বলেছে যে অভিমুখে আমাকে এটা রাখতে কি পরিমাণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে আর কি। তাহলে কাজের ইকুয়েশনে চলে যাই। আমরা কাজের ইকুয়েশন সরাসরি জানি W = মাইনাস PE, তার সাথে হচ্ছে গিয়ে cos থিটা ফাইনাল মাইনাস cos থিটা ইনিশিয়াল, তাই না? মাইনাস PE থাকে, তার সাথে হচ্ছে cos থিটা ফাইনাল মাইনাস cos থিটা ইনিশিয়াল। তাহলে এখন এখান থেকে জাস্ট আমার কাজ ভ্যালুগুলো বসায় দেওয়া। P হচ্ছে গিয়ে আমাদের দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের ভ্যালু হচ্ছে গিয়ে Q × 12, তাহলে মাইনাস Q
কিউ ইন্টু 12 ইন্টু তার সাথে ই। কস থিটা ফাইনাল মানে হচ্ছে কি কস 180 ডিগ্রি মাইনাস ইনিশিয়ালি যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে কস 0 ডিগ্রি। তাহলে থিটা ফাইনাল থেকে থিটা ইনিশিয়াল মাইনাস করে ফেললাম। এখন ভ্যালু বসাই। মাইনাস কিউ এর ভ্যালু কত বলেছে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার সাথে 12, মধ্যবর্তী দূরত্ব কত 4 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ব্র্যাকেটের ভিতর cos 180 ডিগ্রির মান -1 আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -1 -2 মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে এখানে থাকতেছে 2 ইন্টু 4 ইন্টু 5, 2 4 5 সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম। 10 টু দি পাওয়ার থাকতেছে -3 -2 প্লাস 5, তার সাথে এখানে -1 থেকে 2 বের হয়ে আসবে, মাইনাসগুলো আমরা ক্যান্সেল আউট করে দিছি। তাহলে এখানে আমাদের পুরো রেজাল্ট চলে আসলো। এখন গুণ করে দিব বড় সংখ্যাগুলা। 4 5 এ 20, 20 দুগুণে 40, 40 কে 2 দিয়ে গুণ করলে 80, তাহলে এখান থেকে 80 ইন্টু 10 টু দি পাওয়ার 0, -3 -2 -5 প্লাস 5, সো 0 চলে আসবে। তাহলে আমার ওভারঅল এখান থেকে রেজাল্ট কত আসতেছে 80 জুল। তাহলে আমাকে এখানে আসলে কি করতে হবে 80 জুল পরিমাণ কাজ করতে হবে যদি আমরা ওটাকে একটু ঘুরায় বিপরীত অভিমুখে রাখতে চাই। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আমাদের ধারকত্ব, ধারকের সঞ্চিত শক্তি। এখান থেকে হচ্ছে কি মোটামুটি আমার দেখতে হবে ম্যাথগুলা কিরকম আসে। একটা বায়ুপূর্ণ সমান্তরাল পাতধারকের ধারকত্ব, কি পূর্ণ বায়ুপূর্ণ সমান্তরাল পাতধারক, এই পাতধারকের ধারকত্ব হচ্ছে 8 × 10 টু দি পাওয়ার -2 ফ্যারাড, সি দেওয়া আছে। যদি ধারকটি 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, তার মানে হচ্ছে গিয়ে কে এর ভ্যালু বলে দিছে 6, আর এখানে বায়ুপূর্ণ যেহেতু এটার কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, আমরা এটাকে তাহলে কে প্রাইম ধরি। বিশিষ্ট একটা মাধ্যম দ্বারা যদি পূর্ণ করি এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে যদি আবার অর্ধেক করি, তাহলে নতুন যে ডি প্রাইম আসবে সেটা হচ্ছে পূর্বে যে দূরত্ব ছিল তার হাফ। তাহলে ধারকটার ধারকত্ব কত হবে এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে শুরুতে যে ধারক ছিল সেই ধারকটা হচ্ছে গিয়ে সি, সি ইজ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, এরকম তাই না। কে এর ভ্যালুটা 1 বসাই দিব, তাহলে এটা আসবে হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে কি আমার সি এর ভ্যালু। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এইটার ভ্যালুটা হচ্ছে গিয়ে সি এর ভ্যালুর সমান। সি এর ভ্যালু হচ্ছে 8 × 10 টু দি পাওয়ার -12 বলে দেওয়া আছে, 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। ঠিক আছে, এইটার ভ্যালু তাহলে আমি এখান থেকে জানি। এখন ফ্যারাড লিখলাম না, 8 × 10 টু দি পাওয়ার -12 থাক। এখন যেটা বলছে সেটা হচ্ছে আমরা নতুন একটা ধারক বানাবো, যে ধারকের সি প্রাইম বের করতে হবে। সো এপসাইলন নট তার সাথে কে তার সাথে এ ডিভাইডেড বাই ডি প্রাইম, ডি চেঞ্জ করে ফেলছি, দূরত্ব কমিয়ে অর্ধেক করে ফেলছি। তাহলে এপসাইলন নট কে এটা প্রাইম হবে, কে প্রাইমের ভ্যালু হচ্ছে গিয়ে 6, তাহলে এপসাইলন নট তার সাথে থাকবে 6, তার সাথে থাকবে এ, নিচে হয়ে যাবে ইনিশিয়ালি যে ডি ছিল তার হাফ। তাহলে 2 যে উপরে গুণ হবে, এপসাইলন নট এ থাকবে, নিচে হচ্ছে আমরা ডি রেখে দিব, তার সাথে 6 দুগুণে গুণ হবে 12। এপসাইলন নট এ বাই ডি এটার ভ্যালু হচ্ছে আমরা জানি 8 × 10 টু দি পাওয়ার -12, তাহলে 8 × 10 টু দি পাওয়ার -12 তার সাথে গুণ করব হচ্ছে 12, 8 12 96, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে হচ্ছে সি প্রাইম ইজ ইকুয়ালস টু 96 × 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, 96 × 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। ব্যাস, ওকে। তাহলে এখান থেকে আমরা নতুন যে সি প্রাইম আসবে সেই সি প্রাইমের ভ্যালুটাও এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম আর কি। আচ্ছা, নেক্সটে যাই। বলছে যদি একটি ধারকের চার্জ 2 কুলম বৃদ্ধি করা হয় তবে এতে সঞ্চিত শক্তি 21% পরিমাণ বৃদ্ধি পায়। ধারকটির প্রাথমিক চার্জ কত ছিল এটা হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা ধরি যে প্রাথমিক চার্জ এর পরিমাণ কিউ, আমরা ধরি যে প্রাথমিক চার্জের পরিমাণ হচ্ছে, আমরা ধরে নিলাম এখানে ক্যাপিটাল কিউ। তাহলে প্রাথমিক চার্জের পরিমাণ যদি ক্যাপিটাল কিউ হয়, এখন জিজ্ঞেস করছে যে ধারকের চার্জ 2 কুলম পরিমাণ আমরা বৃদ্ধি করলাম, তাহলে প্রাথমিক চার্জ যদি আমাদের কিউ হয় তাহলে সেই ক্ষেত্রে ইউ কি হবে, ইউ হবে হচ্ছে গিয়ে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2c, তাই না। ইউ হচ্ছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2c, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশন বলছে 21% বৃদ্ধি পায়। 21% বৃদ্ধি পায় মানে ইউ প্রাইম যেটা হবে সেটা হচ্ছে ইউ প্লাস ইউ এর 21%, তাই না।
তাহলে 21 ডিভাইডেড বাই 100 এর মানে হচ্ছে গিয়ে 0.21, মানে এইভাবে লেখা যায় আর কি, ইউ প্লাস 0.21 ইউ, যেহেতু 100 দিয়ে ভাগ করব 21কে, তাহলে 0.21, 0.21 এর সাথে একটা যোগ করলে এখান থেকে আসবে হচ্ছে 1.21 ইউ, এরকম। তাহলে আমাদের নতুন যে ইউ প্রাইম আসবে, সেই ইউ প্রাইমের ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে চার্জের মান যদি আমরা 2 কুলম্ব বাড়াই, কিউ প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমরা এখানে লিখলাম হচ্ছে গিয়ে 2c। তাহলে ইউ প্রাইমের ভ্যালুটা কত? ইউ প্রাইমের ভ্যালু হচ্ছে 1.21 ইউ ইজ ইকুয়ালস টু কিউ প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটা তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার কত? ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই দুই ইকুয়েশনকে আমরা একটা দিয়ে একটাকে ডিভাইড করে ফেলবো, তাহলে আমার ইনিশিয়াল ক্যাপিটাল কিউ যেটা আছে সেটা সুন্দর মতো বের হয়ে যাবে। তাহলে আমরা 2 ডিভাইডেড বাই 1 করি। 2 ডিভাইডেড বাই 1 করলে আমাদের এখানে কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার বাই সি, এখানে কিউ স্কোয়ার বাই 2c আছে। তাহলে আমরা কি লিখতে পারবো যদি এইটাকে এটা দিয়ে ডিভাইড করি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের বাম পাশে থাকবে হচ্ছে 1.21 ইউ আর নিচে থাকবে হচ্ছে ইউ, 2কে 1 দিয়ে ভাগ করলাম। তাহলে এটার জন্য থাকবে হচ্ছে গিয়ে কিউ প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর এটার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে সি গুলা ক্যান্সেল আউট করে ফেলা যাবে। আমরা এখান থেকে লিখতে পারি কিউ প্লাস 2 হোল স্কোয়ার, নিচে হচ্ছে কিউ স্কোয়ার আছে, কিউ প্লাস 2 হোল স্কোয়ার থাকবে উপরে, তার সাথে একটা 2 আমরা উপরে এরকম গুণ করে দিলাম, আর নিচে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c, তো তাই না? এটাও তো 2c, তাহলে এখানে একটা 2c তো ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কিউ প্লাস 2 ডিভাইডেড বাই কিউ, একবারে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করে ফেলা যায়। তাহলে একবারে ব্র্যাকেট নিয়ে কিউ প্লাস 2 নিচে হচ্ছে কিউ, পুরোটাকে লেখা যায় হোল স্কোয়ার। হোল স্কোয়ারটাকে সরাই দিব, ইউ ইউ ক্যান্সেল আউট করে ফেলবো। তাহলে এইখান থেকে 121 হচ্ছে 11 11 121, সো 1.21 এটাকে যদি আমরা কি বলে সরাই ফেলতে চাই তাহলে 0.11 স্কোয়ার করতে হয় আর কি। 11 11 121, তো তাহলে এখান থেকে আমরা 121কে এভাবে লিখতে পারি, 1.21কে লিখতে পারি 121 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এইটার করে ফেলবো রুট, আর এই পাশে বের হয়ে আসবে হচ্ছে কিউ প্লাস 2 ডিভাইডেড বাই কিউ, অথবা 1 প্লাস 2 ডিভাইডেড বাই কিউ। তাহলে 121 হচ্ছে 11 আর 100 রুট হচ্ছে গিয়ে 10, তাহলে এখানে আসবে 11, এইখানে আসবে হচ্ছে 10, রুট হয়ে বের হয়ে আসলো। আর এখান থেকে আমরা -1 করে ফেলবো, ওই পাশে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই কিউ। তাহলে 2 ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু আসতেছে 10, যদি লসাগু নেই 11 - 10 মানে হচ্ছে 1। তাহলে 2 ডিভাইডেড বাই কিউ যদি 1/10 হয়, তাহলে এখান থেকে আর গুণন করে দিলে কিউ এর মান হবে হচ্ছে 10 × 2, তাহলে এখান থেকে 10 দুগুণে 20 কুলম্ব। তাহলে আদিতে আমার চার্জের পরিমাণ কত ছিল, এই চার্জের পরিমাণটা আমরা এখান থেকে সুন্দর মতো বের করে ফেললাম, যে ক্যালকুলেশনে রেশিও করে আদিতে আমার চার্জের পরিমাণ ছিল 20 কুলম্ব। ঠিক আছে, নেক্সটে বলছে সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য যদি অর্ধেক হয়ে যায় তাহলে সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে। বিভব পার্থক্য অর্ধেক হয়ে যায় মানে আমাদের নতুন যে বিভব পার্থক্য ভি প্রাইম আসবে সেটা হচ্ছে ইনিশিয়াল যে ভোল্টেজ ছিল ভি সেটার হাফ। তাহলে যদি আমরা হাফ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তির কেমন পরিবর্তন আসে। তো সঞ্চিত শক্তির সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কি? ইউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, এবং যেহেতু আমাদের পাতধারক সেম আছে সো সেম কনস্ট্যান্ট থাকবে সি, ধারকত্ব সি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ইউ এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে গিয়ে স্কোয়ারের প্রপোর্শনাল। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ইউ প্রাইম ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু ভি প্রাইম ডিভাইডেড বাই ভি, এইটার হোল স্কোয়ার। ভি প্রাইমের ভ্যালুটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 2 হয়ে গেল, তাহলে ভি ডিভাইডেড বাই 2 নিচে হচ্ছে একটা ভি আছে, এটা হয়ে যাবে হচ্ছে হোল স্কোয়ার। তো ভি গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, হাফ এখান থেকে বের হয়ে আসবে 1/4। তাহলে আমাদের ইউ প্রাইম যেটা সেটা আসবে হচ্ছে গিয়ে ইউ ডিভাইডেড বাই 4, নতুন যেটা আসবে, তার মানে আদিতে যা ছিল তার 1/4। তো বলছে সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে। তাহলে সঞ্চিত শক্তির হ্রাস বের করতে বলছে, দ্যাট মিনস আমাকে ডেল্টা ইউ বের করতে বলছে। ডেল্টা ইউ তাহলে কি, আদিরটা বেশি ছিল পরেরটা হচ্ছে গিয়ে কমে গেছে, তাহলে ইউ থেকে মাইনাস করব হচ্ছে ইউ প্রাইম। তাহলে ইউ মাইনাস ইউ প্রাইম হচ্ছে ইউ ডিভাইডেড বাই 4, ইউ ডিভাইডেড বাই 4, তাহলে 4u - ইউ তার মানে 3u ডিভাইডেড বাই 4।
হ্রাস যেহেতু বের করতে বলছে, সো একটু মাইনাস দিয়ে আমাকে হচ্ছে এখান থেকে ভ্যালুটাকে ফাইন্ড আউট করে দিতে হবে। তাহলে 3u ডিভাইডেড বাই 4 পরিমাণ হ্রাস পাবে আর কি। ঠিক আছে, নেক্সটে চলে যাই। এখানে বলছে দুটি অভিন্ন ধারক একটা বর্তনীতে সংযুক্ত করা হলো। অভিন্ন ধারক মানে একই ধারকত্ব। যখন ধারক দুটি 12 ভোল্ট ডিসি উৎসের সাথে শ্রেণীতে যুক্ত থাকে এবং যখন সমান্তরালে যুক্ত থাকে তখন সঞ্চিত শক্তির অনুপাত কত হবে এটা জিজ্ঞেস করছে। তার এখানে একটা 12 ভোল্টের ডিসি সোর্স, এটার সাথে হচ্ছে গিয়ে আমরা দুইটা ধারককে শ্রেণীতে যুক্ত করে রাখছি। এটার ধারকত্ব সি, এটার ধারকত্ব সি, এবং এখানে ভোল্টেজ হচ্ছে 12। আবার বলছে যে এদেরকে আমরা হচ্ছে গিয়ে শ্রেণীর পরে আবার এই ধারকত্ব সি এবং তার সাথে আরেকটা ধারক, তার ধারকত্ব সি হবে, এদেরকে আমরা প্যারালাল বা সমান্তরালে যুক্ত করে রাখবো। এটাও সি, এটাও সি। স্টিল এটার সাথে আমরা একটা ব্যাটারি যুক্ত করে রাখছি, ব্যাটারি ডিসি ভোল্টেজ। এটার ব্যাটারি ভোল্টেজ হচ্ছে কত ভোল্ট? ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তো আমাকে বলছে যে এদের সঞ্চিত শক্তির অনুপাত কত হবে সেটা নিয়ে আমাকে হচ্ছে কি এখানে ক্যালকুলেশন করতে হবে আর কি। তাহলে সঞ্চিত শক্তির ক্যালকুলেশনটা করে ফেলি। এইখান থেকে হচ্ছে গিয়ে ইউ বের করে ফেলি প্রথমে সিরিজের জন্য। তাহলে হাফ সি এস ইন্টু ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। তাহলে দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে তাদের সিরিজের এটার ভ্যালুটা কেমন হয়? সিএস এর ভ্যালু আসে হচ্ছে গিয়ে সি ইন্টু সি ডিভাইডেড বাই সি প্লাস সি, তাই না? C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে C ইন্টু C ডিভাইডেড বাই C প্লাস C। তাহলে এখান থেকে থাকবে C স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 2C, তার মানে হচ্ছে গিয়ে C ডিভাইডেড বাই 2 আসবে হচ্ছে CS এর ভ্যালু। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই এটার ভ্যালু আসতেছে C বাই 2 মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে V স্কোয়ার। সঞ্চিত শক্তির অনুপাত চাইছে, তাহলে V এর মানটা আমরা বসাই দিতে পারি। V এর মান হচ্ছে 12, 12 আমাদের এখানে ভ্যালু অলরেডি বলে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 12 স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করব 2 দুগুণে 4, তাহলে এখান থেকে আমাদের সি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 4, আর 12 12 144। ঠিক আছে, 144কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 24, হ্যাঁ কাটাকাটি যায়। তাহলে এখান থেকে হচ্ছে 3 4 12 24, 4 6 24, 36 সি এরকম থাকে ইউএস। আর এখান থেকে যদি প্যারালালে থাকে, আমরা জানি প্যারালালে থাকলে এটার সিপির ভ্যালু আসবে হচ্ছে যোগ সি প্লাস সি, মানে হচ্ছে গিয়ে 2c। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউপি এটার জন্য যখন ইকুয়েশন লিখতে যাব, একই ইকুয়েশন হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ সিপির ভ্যালু হচ্ছে 2c আর ভি স্কোয়ার হচ্ছে গিয়ে আবারও 12 স্কোয়ার। তাহলে 144, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার জন্য আসবে হচ্ছে 144c, তাই না? তাহলে এখান থেকে রেজাল্ট আসবে 144c, এটা হচ্ছে গিয়ে 36c। তাহলে এই দুইটার মধ্যে আমাকে জিজ্ঞেস করছে এখানে কি হবে, রেশিও কত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন রেশিও বের করতে যাব, এই ইউএস আর ইউপি সিরিজের কথা আগে বলছে, প্যারালালের কথা পরে বলছে। সো এটার জন্য আমার আসতেছে 36c আর এটার জন্য আসতেছে হচ্ছে গিয়ে 144c। তাহলে 3 4 12 120, 4 6 24, 144 এক্স্যাক্টলি কাটা যায় 4 বার। সি গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, রেজাল্ট থাকবে হচ্ছে 1/4। তাহলে অনুপাত কত হবে জিজ্ঞেস করছে, সেই ক্ষেত্রে ইউএস রেশিও ইউপি এটার অনুপাত আসবে হচ্ছে 1:4। ঠিক আছে, তাহলে সিরিজ আর প্যারালাল দিয়ে আমি এখান থেকে সুন্দর মতো অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। এখান থেকে অ্যান্সার আসতেছে হচ্ছে 1:4। তাহলে এবার নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের ধারকের সমন্বয়। ধারকের সমন্বয় হচ্ছে গিয়ে আমরা একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করি, কম্বিনেশন সিরিজ প্যারালাল যেটা আছে। তো সমবায়টিতে সঞ্চিত মোট শক্তি কত এটা জিজ্ঞেস করছে। তাহলে সমবায়টা আগে ইকুয়াল করে নিতে হবে। এইখানে একটু ছোট্ট বুঝার ব্যাপার আছে, খেয়াল করো এখানে 4 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড একটা ডায়মন্ড শেপের মধ্যে। তাহলে 4 আর 8 এর রেশিও কত? 4/8 হাফ। আবার এখানে 8 মাইক্রোফ্যারাড 16 মাইক্রোফ্যারাড রেশিও কত হবে? হাফ। সো যদি এরকম দুই বাহুতে সমান সমান রেশিও হয়, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে বাদ হয়ে যায়, তাই না? হুইটস্টোন ব্রিজের কথা মনে করো একটু, যদি এরকম করে হচ্ছে আমাদের দুই বাহুতে সমান সমান রেশিও যুক্ত ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স থাকতো, তখন আমরা মাঝখানে রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিতাম। তাহলে এই 8 মাইক্রোফ্যারাডটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে আমাদের এই সার্কিটটা একটু ছোট হয়ে আসবে। আমাদের এইখানে একটা ক্যাপাসিটর থাকবে, এই ক্যাপাসিটর হচ্ছে গিয়ে 4 মাইক্রোফ্যারাডের। আরেকটা ক্যাপাসিটর আসবে হচ্ছে ওই মাথায়, এটা আসবে হচ্ছে 8
মাইক্রো ফ্যারাড একই সিরিয়ালে। আর নিচে থাকবে হচ্ছে দুইটা, একটার ভ্যালু আসবে হচ্ছে 8 মাইক্রো ফ্যারাড, আর একটার জন্য যে ক্যাপাসিটর এটা রেজাল্ট আসবে হচ্ছে ভ্যালু আসবে হচ্ছে 16 মাইক্রো ফ্যারাড। এরপরে আমরা হচ্ছে এইটার সাথে ব্যাটারিটা অ্যাড করে দিব। ব্যাটারি ভোল্টেজ তো 10 ভোল্ট, কোশ্চেনের মধ্যে লিখিয়ে দেওয়া আছে, সুন্দর মতো এখানে কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, সিরিজে থাকলে কিসের মতো ফর্মুলা হয়? প্যারালালের মতো ফর্মুলা হয়। তাহলে 4, এইটাকে আমাদের একটু ছোট করে নিতে হবে, আর আরেক পাশে আমরা একটু ক্যালকুলেশন করে নিয়ে আসবো। 4 আর 8, তাহলে আমাদের এইখানে যে CS1 আসবে সেটা আসবে হচ্ছে গিয়ে 1/4 প্লাস 1/8 হোল ইনভার্স। তাহলে এখান থেকে আমরা 8 লসাগু নিলে 4 দুগুণে 8, 2 প্লাস 1 3, তাহলে 3/8 হোল ইনভার্স। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 8/3। এটা হচ্ছে CS1। আর CS2 যেটা, সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে আসবে হচ্ছে 1/8 প্লাস 1/16 হোল ইনভার্স। তাহলে এখান থেকে যদি 16 লসাগু নেই, 8 দুগুণে 16, 2 প্লাস 1 3, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে গিয়ে 16/3 এত। তাহলে CS1 আর CS2 দুইটা পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমাদের একটা ক্যাপাসিটর আসতেছে, এখান থেকে আমাদের আরেকটা ক্যাপাসিটর আসতেছে। এখন আমরা এটাকে ছোট করে দুইটা বানায় ফেললাম। আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে আগের মতোই, ভোল্টেজ হচ্ছে কত? 10 ভোল্ট। ভোল্টেজ হচ্ছে এইভাবে, এটার ভ্যালু হচ্ছে আগের মতো 10 ভোল্ট দেয়া আছে। তাহলে এটা হচ্ছে CS1। CS1 এর ভ্যালু তাহলে কত চলে আসলো? এইটার ভ্যালু তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 8/3 মাইক্রো ফ্যারাড। আর এটার ভ্যালু এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 16/3 মাইক্রো ফ্যারাড। প্যারালালে থাকলে যোগ হয়ে যায়। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে এখান থেকে আমরা ছোট করে একটা ক্যাপাসিটেন্স পেয়ে যাব সিঙ্গেল, আর এখানে হচ্ছে আমরা একটা ব্যাটারি পেয়ে যাব আগের মতোই। ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর এটার ভ্যালুটা আসবে হচ্ছে 8/3 আর 16/3। যদি আমি 3 লসাগু নিই, উপরে আসবে 16 প্লাস 8, তাহলে 8 দুগুণে 16, 3 8 24। এখান থেকে থাকবে হচ্ছে 24/3 মাইক্রো ফ্যারাড। ঠিক আছে, তাহলে আমি ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই সমবায়টিতে সঞ্চিত শক্তি, তাহলে এইটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা ধরবো ভি। আর ফাইনালি আমি যে সি পাইছি এটা হচ্ছে 24/3 মাইক্রোফ্যারাড। সঞ্চিত শক্তি হচ্ছে আমাদের ইউ। তাহলে ইউ সমান সমান হাফ CV স্কোয়ার। ফর্মুলা ফেলে দিব, ডান, হাফ CV স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম হাফ। সি এর ভ্যালু হচ্ছে 24/3 মাইক্রোফ্যারাড। 3 8 24/3 তো আবার 3 8 24 করা যায়, তাহলে 3 8 24 মানে 8 মাইক্রোফ্যারাড আর কি, এটা 8 মাইক্রোফ্যারাড আসে। তাহলে এখান থেকে 8 মাইক্রোফ্যারাড মানে 8 × 10⁻⁶, আর ভি স্কোয়ার যেহেতু আছে, সো ভি হচ্ছে আমার 10 ভোল্ট, এটার স্কোয়ার। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে গিয়ে 4, আর এখান থেকে হচ্ছে 10⁻⁻6 আর 10 স্কোয়ার, -6 + 2 -4, 4 × 10⁻⁴। সঞ্চিত শক্তি যেহেতু বের করতে বলছে, সো আমাদের সঞ্চিত শক্তির ভ্যালু আসবে হচ্ছে গিয়ে জুলে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 4 × 10⁻⁴ জুল। ঠিক আছে, খুবই ইজি, সহজ বাংলায় আমরা যদি আগে সার্কিটটা সলভ করে নিই, মান বসায় ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। নেক্সটে আসি। নেক্সটে বলছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? এ বিন্দু কোথায়? এখানে। বি বিন্দু কোথায়? এইখানে। এই দুই বিন্দুর মাঝখানে তুল্য ধারকত্ব বের করে নিয়ে আসতে হবে। সো পুরোটাই আবার সার্কিট সলভিং। তাহলে 4 আর 2 মাইক্রোফ্যারাড প্যারালালে আছে। প্যারালালে থাকায় আমরা হচ্ছে কি এখানে দুই পাশ থেকে একসাথে কাজ করতে পারবো। এখানে হচ্ছে এ একটা বিন্দু, এ বিন্দু থেকে এখানে একটা ক্যাপাসিটর আসলো, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 4 মাইক্রোফ্যারাড। এখান থেকে নিয়ে আমরা এখন নিচে একটা ক্যাপাসিটর কল্পনা করতে পারি। সেই একটা ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে গিয়ে এই দুইটা প্যারালালে থাকায় নরমাল যোগ, 4 + 2 6। তাহলে এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর থাকবে, এটার ভ্যালু হবে 6 মাইক্রোফ্যারাড। এইখান থেকে আমরা সোজা নিচে একটা পয়েন্ট নিয়ে যাব, এটাই হয়ে যাবে আমার বি বিন্দু, তাই না? দুইটাকে সরায় ফেললাম, একটা হয়ে গেল। এ আর বি বিন্দু, এদের মাঝখানে এখানে হচ্ছে আরেকটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরের ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1 মাইক্রোফ্যারাড, তাই না? আর এখানে দুইটা সিরিজে আছে, সিরিজে দুইটা সমান্তর জিনিস থাকে, ক্যাপাসিটর থাকলে প্যারালালের রেজিস্ট্যান্সের প্যারালালের মতো ফর্মুলা হয়। সো 4 4 যেহেতু সেম ভ্যালু, হাফ হয়ে যাবে 2। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা সিঙ্গেল ক্যাপাসিটর নিয়ে আসতে পারি। এই সিঙ্গেল ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 2 মাইক্রোফ্যারাড, কারেক্ট? এখন হচ্ছে 4 আর 6 এখানে সিরিজে আছে। তাহলে আমাদের এইখান থেকে ইভেনচুয়ালি এ বিন্দু এর বি বিন্দুর মাঝে এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর থাকবে এ আর বি এর মধ্যে। তারপর এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটর থাকবে,
এবং ওই পাশটাকে আমরা একটা সিঙ্গেল ক্যাপাসিটরে কনভার্ট করে নিব। তাহলে এটার ভ্যালু হবে 2 মাইক্রোফ্যারাড, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1 মাইক্রোফ্যারাড, আর ওই পাশে যেটা আছে এটাকেও হচ্ছে গিয়ে আমরা সরায় একটা ক্যাপাসিটরে কনভার্ট করে নিব, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ফাইন্ড আউট করব। 4 আর 6 সিরিজে আছে, সিরিজে থাকলে আমাদের হচ্ছে গিয়ে প্যারালালের মতো ফর্মুলা হয়, তাহলে 1/4 প্লাস 1/6 হোল ইনভার্স। তাহলে 6 দুগুণে 12 লসাগু নেই, 3 4 12, 3 প্লাস 2, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে গিয়ে 12 উপরে চলে আসবে, 5 নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে গিয়ে 12 ডিভাইডেড বাই 5 মাইক্রোফ্যারাড। এই তিনটা আছে হচ্ছে গিয়ে প্যারালালে। প্যারালালে থাকার জন্য এদের যে তুল্য ধারকত্ব হবে, সেই তুল্য ধারকত্ব সিপি সেটা হবে নরমাল সবার যোগ, তাহলে 2 প্লাস 1 প্লাস 12 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে এখান থেকে যদি আমি 5 লসাগু নেই, 5 লসাগু নিলে এখানে 2 আর 1 3, 3 5 15, তাহলে এখান থেকে 15 প্লাস 12 আসবে, সো এখান থেকে আসতেছে হচ্ছে 27 ডিভাইডেড বাই 5 মাইক্রোফ্যারাড সিপির ভ্যালু। এখন জিজ্ঞেস করছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত, তাহলে 27/5, তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে সিপির ভ্যালু 27 ডিভাইডেড বাই 5 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। এটাকে কাটাকাটি করে দশমিকেও আনা যায়, 5 5 25, তারপর থাকবে দশমিক, 2 থাকবে ভাগশেষ 20, 4 5 20, তাহলে 5.4 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। এইভাবে করেও আমি চাইলে অ্যান্সারটা বসাই দিতে পারি। ঠিক আছে, ইজি। 5.4 10 টু দি পাওয়ার -6 মাইক্রোফ্যারাড অথবা 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, মানে -6 ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড, 5.4 মাইক্রোফ্যারাড। নেক্সট এখানে বলছে যে 12 মাইক্রোফ্যারাড এবং 24 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুইটা ধারক শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে ধারকত্ব কত হবে। ইজি, 12 আর 24 শ্রেণীতে যুক্ত করলাম, সো ধারকত্ব কত হবে জিজ্ঞেস করছে, তাহলে সিএসটা বের করে ফেলি, 1/12 প্লাস 1/24 প্যারালালের ফর্মুলা। তাহলে এখান থেকে 24 লসাগু নিব, 12 দুগুণে 24, 2 প্লাস 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 24 ডিভাইডেড বাই 3, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 8 মাইক্রোফ্যারাড। অ্যান্সার ক্লিয়ার। বলছে এদের দুই প্রান্তে 40 ভোল্টের একটা ব্যাটারি সংযুক্ত করলে কত চার্জ গ্রহণ করবে। তাহলে 40 ভোল্টের যদি আমি ব্যাটারি সংযুক্ত করি তাহলে এখানে চার্জ কতটুকু নিবে। তাহলে আমরা যদি সি জানি, আমরা জানি সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে সিএস সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি, তার মানে কিউ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে সিএস মাল্টিপ্লাইড বাই ভি। সিএস এর ভ্যালু কত, 8 মাইক্রোফ্যারাড, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, আর ভোল্টেজের ভ্যালু হচ্ছে গিয়ে 40, তাহলে 4 8 32, 320 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত কুলম্ব, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে গিয়ে 32 ইন্টু 10 টু দি পাওয়ার -5 কুলম্ব। যেভাবেই বলি না কেন, বোথ অ্যান্সার্স আর কারেক্ট। ঠিক আছে, তাহলে আমার চার্জ কিউ এর ভ্যালু আসলো হচ্ছে গিয়ে 32 ইন্টু 10 টু দি পাওয়ার -5 কুলম্ব। আর বলছে একটা 100 ওহম রোধক উক্ত ধারক দুইটির সাথে শ্রেণীতে সংযুক্ত করলে গৃহীত চার্জের কি পরিবর্তন হবে। তার মানে হচ্ছে আমরা যে সিরিজে ক্যাপাসিটরটা পেলাম এটা হচ্ছে আমার সিএস, এইটার সাথে আমরা একটা রেজিস্টর যদি এখানে অ্যাড করে দিই, আর এইখানে যদি হচ্ছে আমাদের ব্যাটারিটা থাকে, সিরিজে যুক্ত করব তো, তাহলে ব্যাটারি হচ্ছে কি আমার 40 ভোল্ট আর এখানে রেজিস্টর, তাহলে এই দুইটির সাথে শ্রেণীতে সংযুক্ত করলে গৃহীত চার্জের কি পরিবর্তন হবে। তাহলে এই রেজিস্ট্যান্স যুক্ত করলে আর এর মধ্য দিয়ে গৃহীত যেই চার্জ ছিল সেই চার্জ ক্ষয় হবে। ক্ষয় হয়ে এক সময় চার্জ শূন্য হয়ে যাবে, ডিসচার্জ হতে থাকবে, সোজা কথা আর কি, এক সময় চার্জ শূন্য হয়ে যাবে। বুঝতে পারছি, মানে আস্তে আস্তে রেজিস্ট্যান্স লাগাই দিছি, সো আস্তে আস্তে চার্জ ছেড়ে দিবে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ডিসচার্জ হয়ে একটা সময় চার্জ শূন্য হয়ে যাবে। তিনটা অ্যান্সার জিজ্ঞেস করছে, ওইটা একটা, এটা একটা, এটা একটা। নেক্সট এখানে বলছে সমান্তরাল পাত দুটির প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে 200 সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্যাপিটাল এ এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু সেন্টিমিটারকে মিটারে নিলে -2, সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলে -4,
তাহলে 200 ইন্টু 10⁻⁻4 মানে হচ্ছে 2 ইন্টু 10⁻2 মিটার স্কোয়ার। আর এদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে দুইটা পাত আছে, পাতের মাঝখানে যে ডিস্টেন্সটা ডি, সেই ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 ইন্টু 10⁻2 মিটার। বলছে ধারকত্ব নির্ণয় করো। তো এখানে তিনটা ডিফারেন্ট K1 K2 K3 বলে দেওয়া আছে। বুঝতেই পারতেছো পুরোটা যদি 2 সেন্টিমিটার হয় মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটুকু হচ্ছে 1 সেন্টিমিটার হাফ, এটুকু হচ্ছে 1 সেন্টিমিটার হাফ, তাহলে ডি এর হাফ আর কি। এটার জন্য K1, এটার জন্য K2, এটার জন্য K3। তাহলে K1 K2-র যে অংশটুকু আছে, এই K1 K2-র অংশটুকুর জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে পাতের ক্ষেত্রফল এইখান থেকে কিন্তু হাফ হয়ে গেছে, তাই না? পাতের ক্ষেত্রফল হচ্ছে হাফ। অলসো পাতের এইখানে যে এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাও কিন্তু কি হয়ে গেছে হাফ, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও কিন্তু ডি ডিভাইডেড বাই 2 হাফ। তাহলে K1 K2 কিসে আছে? সিরিজে। এদের সিরিজে যে তুল্য ধারকত্বটা আসবে তার সাথে K3 কে দিয়ে দিব প্যারালালে, হয়ে গেল। তাহলে সিরিজে থাকলে প্যারালালের মতো ফর্মুলা হয়, অবভিয়াস। তাহলে সেই ক্ষেত্রে K1 এর জন্য আমরা ধরে নিচ্ছি যে এইটার জন্য ধারকত্ব হবে হচ্ছে C1, এইটার জন্য ধারকত্ব হবে C2, ওর জন্য ধারকত্ব হবে C3। তাহলে C1 C2 আমার কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা এখান থেকে CS-টা বের করে নিতে পারবো। CS হবে হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এখন সি এর সূত্রটা কি? এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, ওইরকম। এখন এদের জন্য K1 K2 তো আলাদা, ভালো কথা। আর হচ্ছে এইখানে আমরা তাহলে একটু ইকুয়েশনগুলো লিখি। এই C1 এর জন্য আমরা পাবো হচ্ছে এপসাইলন নট K1। C1 এর জন্য এরিয়া কিন্তু হাফ, তাহলে A বাই 2 ডিভাইডেড বাই ডি বাই 2, কারণ এটার জন্য এরিয়াও হাফ, দূরত্বও হাফ, ডি বাই 2। এটা হচ্ছে C1। তার সাথে গুণ করব হচ্ছে এপসাইলন নট, তার সাথে গুণ করব হচ্ছে এপসাইলন নট K2 A ডিভাইডেড বাই 2, এখানেও থাকবে হচ্ছে ডি ডিভাইডেড বাই 2, এই দুটো গুণ। আবার সেম জিনিস নিচে করব যোগ, এপসাইলন নট K1 A বাই 2 ডি বাই 2 প্লাস এপসাইলন নট K2 A বাই 2 ডি বাই 2। ঠিক আছে, উপরে হইল গুণ, নিচে হইল হচ্ছে যোগ। তাহলে এখন আমরা যখন গুণ করতেছি, গুণ করার সময় আমরা এখান থেকে এপসাইলন নট স্কয়ার করে ফেললাম, a বাই 2 স্কয়ার করে ফেললাম, d বাই 2 স্কয়ার করে ফেললাম, দুইটারই নিচে 2 আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এপসাইলন নট a ডিভাইডেড বাই d থাকবে, যে পুরাটা হয়ে যাবে হচ্ছে গিয়ে স্কয়ার, এখানে যেহেতু গুণ। আর তার সাথে এখানে গুণ হবে হচ্ছে K1 K2, এটা গুণ আকারে থাকলো। আর নিচে যখন যোগ করতেছি তখন হচ্ছে যে d বাই 2 যদি আমরা লসাগু নেই, তাহলে এপসাইলন নট K1 এপসাইলন নট a বাই 2 এপসাইলন নট a বাই 2 কমন নেওয়া যায়, K1 প্লাস K2 হয়। এবং এপসাইলন নট a বাই 2 d বাই 2 এর সাথে যদি লসাগু করি 2 আবার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এপসাইলন নট a ডিভাইডেড বাই হলো d, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, ভিতরে থাকবে হচ্ছে গিয়ে K1 প্লাস K2। ওকে, তাহলে উপরেও যা আছে স্কয়ার, নিচেও তা আছে একটা, তার মানে একটা কাটা যাবে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনের ফলে রেজাল্ট আসবে হচ্ছে এপসাইলন নট a ডিভাইডেড বাই d, ব্র্যাকেটে থাকবে হচ্ছে K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। তাহলে K1 K2-র ভ্যালু কি দেওয়া আছে কোশ্চেনে? এই যে দেওয়া আছে, K1 এর ভ্যালু হচ্ছে 3, K2-র ভ্যালু হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। এখন আসো মান বসাই, মানটা এখানে না বসাই, নিচের লাইনে বসাই। তাহলে এইখান থেকে আমরা CS এইটার ভ্যালুটা লিখতে পারবো এপসাইলন নটকে আমরা আপাতত এপসাইলন নটই রাখতেছি। আর হচ্ছে এখানে এপসাইলন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট কে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালুটা বসাই, a এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻²। আর হচ্ছে এইখানে আমাদের নিচে হচ্ছে d আছে, d এর দূরত্ব হচ্ছে 2 × 10⁻², একই জিনিস, তাই না? সেম জিনিস আসতেছে। আর এখানে হচ্ছে K1 K2টা বসায় দিই, এখানে আমাদের K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, এটা হচ্ছে 3 আর 6, তাহলে 3 আর 6 হবে গুণ, নিচে 3 আর 6 হবে যোগ। তাহলে এখানে সব কাটাকাটি চলে যায়, শুধুমাত্র একটা এপসাইলন নট থাকে, আর 3 6 18 থাকে, 3 আর 6 হচ্ছে 9 থাকে। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 2 এপসাইলন নট।
ঠিক আছে, সিএস এর ভ্যালুটা, মানে এই দুইটাকে মিলায়ে আমি যেই ক্যাপাসিটরটা পাবো সেই ক্যাপাসিটরের তুল্য ধারকত্ব আসবে হচ্ছে 2 এপসাইলন নট। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ প্যারালালে কাজ করা। এই দুইটাকে হচ্ছে গিয়ে আমরা সিএস এন্ড সিপি প্যারালাল, তাহলে সিএস প্যারালাল সি3 এর সাথে সিএসটা হয়ে যাবে প্যারালাল, তাহলে ফাইনালি যে সিটা পাওয়া যাবে সেটা হচ্ছে সিএস আর সি3 এর যোগফল। সিএস এর ভ্যালু তো 2 এপসাইলন নট পেয়ে গেছি, আর সি3টা খেয়াল করো, ওর কিন্তু আবার এখান থেকে এই পর্যন্ত পুরো ডিস্টেন্সটাই আছে ডি, কিন্তু ওরও কিন্তু আবার এরিয়াটা হচ্ছে হাফ a/2। তাহলে এটা হচ্ছে ওই যে আমাদের এপসাইলন নট কে এ যে ফর্মুলাটা বসাইছি, তাহলে এপসাইলন নট k3 ইন্টু a/2, নিচে কিন্তু আবার ওর জন্য আছে হচ্ছে ডি, সি3 এর জন্য এপসাইলন নট কে a/2, তাহলে a/2 হচ্ছে a/2 মানে এরিয়া হচ্ছে a/2, ডি হচ্ছে ওর জন্য পুরাটাই ডি আছে, ওর কোনো হাফ নাই। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে 2 এপসাইলন নট প্লাস এখানে এপসাইলন নট বসালাম, এইখানে k3 লিখলাম, এইখানে a নিয়ে গেলাম, নিচে চলে আসলো হচ্ছে 2d, কারেক্ট, নিচে চলে আসলো হচ্ছে 2d। তাহলে এখান থেকে 2 এপসাইলন নট থাকলো প্লাস এইখানে থাকলো হচ্ছে এপসাইলন নট, k3 এর ভ্যালু কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে, k3 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে থাকলো 2। এরিয়ার ভ্যালু আমরা জানি 2 × 10⁻², 2 × 10⁻², নিচে আছে 2d, d এর ভ্যালু আবার 2 × 10⁻², আর নিচে 2d যেহেতু একটা 2 সামনে আছে, তাহলে পুরাটাই আবার উপরের সাথে আলাদা হয়ে কাটাকাটি চলে যাবে, শুধু এপসাইলন নট পড়ে থাকবে। তাহলে 2 এপসাইলন নট প্লাস এপসাইলন নট, দ্যাট মিন্স আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 3 এপসাইলন নট। তাহলে আমাদের ফাইনালি যেই সিটা আসলো সেই সি এর অ্যান্সারটা কত আসবে? সি এর অ্যান্সারটা আসবে হচ্ছে গিয়ে 3 এপসাইলন নট। বেশ লম্বা অঙ্ক, বাট এই টাইপের অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসতে পারে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। হয়তো এরকম তিনটা ডিফারেন্ট k1 k2 k3 থাকবে না, হয়তো k1 k2 সিরিজে দিয়ে দিবে, অথবা k1 k3 বা k1 k2 প্যারালালে দিয়ে দিবে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, অ্যাটলিস্ট দুইটা দিয়ে আসতে পারে। তো এখান থেকে আমরা থিওরিটা একটু তোমাদের দেখায় রাখলাম। নেক্সটে তাহলে চলে যাই। নেক্সটে হচ্ছে আমাদের বলছে তড়িৎ ফ্লাক্স ও গাউসের সূত্রের সাহায্যে প্রাবল্য নির্ণয়। তো এখানে একটা অঙ্ক দেওয়া, আমাদের এখান থেকে অঙ্ক সেভাবে করে আসে নাই। বলছে 4 মিলিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকৃতির ক্ষেত্র 200 নিউটন পার কুলম প্রাবল্যের মধ্যে অবস্থিত। তাহলে 4 মিলিমিটার বাহুর যে দৈর্ঘ্য এল, এটার ভ্যালু হচ্ছে 4 × 10⁻³ মিটার। তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো জিজ্ঞেস করছে তড়িৎ ফ্লাক্স কত। তাহলে বলরেখাগুলো ক্ষেত্রের সাথে, ক্ষেত্র ভেক্টরের সাথে না, কিন্তু তড়িৎ বলরেখা যেগুলো আছে আমরা ধরলাম হচ্ছে গিয়ে বলরেখাগুলা যাচ্ছে এই ডিরেকশন বরাবর, তড়িৎ বলরেখাগুলা যাচ্ছে হচ্ছে এই ডিরেকশন বরাবর। আর এই তড়িৎ বলরেখার সাথে আমাদের যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটা হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গেল জেনারেট করে। তো ক্ষেত্রটাকে আমরা বসালাম 30 ডিগ্রি কোণে। তাহলে এই যে আমাদের ক্ষেত্রর নিচের মাথাটা মনে করো এটা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রটা আমাদের এইখানে যে তল আছে, তলের সাথে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের যে এরিয়াটা আছে সেটা, এবং এই যে এরিয়া যেটা আছে এটাকে আমরা এখান থেকে ড্র করলাম। এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটাই বলে দিছে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তো আমরা তো ক্ষেত্রর হিসাব নেই না, আমরা তো হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের হিসাব নেই। ই ভেক্টর কাজ করতেছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, আর আমাদের এই যে ক্ষেত্র ঠিক মাঝখান থেকে আমাদের এরকম একটা লাইন টানতে হবে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল ভেক্টর, মানে এরিয়া ভেক্টর। এখন আমাকে দেখতে হবে এরিয়া ভেক্টর এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল জেনারেট করে। ফুল অ্যাঙ্গেলটা কত? ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90। মানে যদি আমি এখান থেকে এখানে লাইনটা নিই, এই যে এখান থেকে এটার প্যারালাল একটা লাইনটা নিই, তাহলে ফুল অ্যাঙ্গেলটা কত? এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। ফুল যদি 90 ডিগ্রি হয়, এটুক যদি 30 ডিগ্রি হয়, বুঝতেই পারছো এটার সাথে এটার অ্যাঙ্গেল কত হবে? এটার সাথে এটার অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি। এইটা হচ্ছে আমার বেসিক্যালি থিটা। এই 60 ডিগ্রিটা হচ্ছে আমার থিটা, কারণ দুইটা ভেক্টরের ডট করার সময় থিটাটা হচ্ছে দুই ভেক্টরের মাঝখানে ডট প্রোডাক্ট আসবে। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই বের করব হচ্ছে গিয়ে ই ভেক্টর ডট এ ভেক্টর করে, এবং এইখান থেকে তখন বসাইতে হবে হচ্ছে ই এ কস থিটা। এইটা একটু কেয়ারফুল থাকতে হবে, থিটাটা বের করে নিতে হবে। তাহলে ই এর মান 200 নিউটন পার কুলম্ব, আর হচ্ছে গিয়ে আমাদের বর্গক্ষেত্র বলছে, সো ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এল স্কয়ার হয়ে যাবে। তার সাথে এখান থেকে আমরা বসাবো হচ্ছে গিয়ে cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 200, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4 × 10⁻³ হোল স্কয়ার। cos 60 ডিগ্রি ভ্যালু sin 30 ডিগ্রি ভ্যালুর মতো হাফ, সো 200 কে হাফ দিয়ে কাটলে আসবে 100 ইন্টু
4 4 এ 16, 10 টু দি পাওয়ার -3 বের হয়ে আসবে 10 টু দি পাওয়ার -6 হিসেবে, -6 + 2 -4, তাহলে 16 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এই হচ্ছে গিয়ে আমাদের ফ্লাক্সের একক চলে মানে ভ্যালু চলে আসলো। ফ্লাক্সের একক হচ্ছে গিয়ে ওয়েবার। ঠিক আছে, তাহলে ফ্লাক্স ফাই যেটা, ফাই এর ভ্যালু আমরা তাহলে পেয়ে গেলাম হচ্ছে 16 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওয়েবার। এই যে ম্যাথগুলো দেখালাম, আশা করছি ম্যাথগুলো তোমাদেরকে কিছুটা হলেও রিটেন হেল্প করবে। চ্যাপ্টার 2 বেশ বড় একটা চ্যাপ্টার, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের বেশ কিছু টপিকস আছে, বেশ কিছু ম্যাথ করানো লাগে। সো আশা করছি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।